আমন্ত্রণ সবাইকে কেমন বাংলাদেশ অনুষ্ঠানের সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষিত অঞ্চলের মাটি, পানি ও প্রাকৃতিক পরিবেশের কোনো পরিবর্তন করা আইনগত দণ্ডনীয় অপরাধ। অথচ দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ঘোষিত সোনাদিয়া দ্বীপে চিংড়ি ঘের বানাতে কেটে ফেলা হয়েছে ছোট বড় 22 লাখের বেশি বাইন, কেওড়া সহ বিভিন্ন প্রজাতির গাছ। অভিযোগ রয়েছে ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় প্রভাবশালীরা 2000 একর প্যারাবন দখল করে গড়ে তুলেছে 37টি চিংড়ি ঘের। পরিবেশকে সর্বোচ্চ সুরক্ষা দিয়ে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই নির্দেশনা উপেক্ষা করে সংরক্ষিত বনাঞ্চলের জায়গা দখল করে বাস্তবায়ন করা হচ্ছে সরকারি বেসরকারি নানান প্রকল্প। মৌলভীবাজারে সংরক্ষিত বন লাঠিটিরায় উল্লুক, মায়াহরিণ, বুনো শূকর, উদবিড়াল, উল্টো লেজি, বানর সহ বিরল ও বিপন্ন প্রজাতির প্রাণী বাস করে। পরিবেশবাদীদের বিরোধিতার মুখেও সেই বনে নেওয়া হয়েছে উন্নয়ন প্রকল্প। এতে লাঠিটিরায় জীববৈচিত্র্য ধ্বংসের শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক তীব্র দাবদাহের সময় গাছ ও বনাঞ্চলের প্রয়োজনীয়তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলেও থেমে বৃক্ষ নিধন, বনাঞ্চল দখল ও উজাড়ের প্রতিযোগিতা। গাজীপুরের শ্রীপুর, কালিয়াকৈর ও সদর উপজেলার 12,321 একর বনের জমি খেয়ে ফেলেছে দেশের প্রভাবশালীরা। সরেজমিনে এর সত্যতাও পেয়েছে দুর্নীতি দমন কমিশন। প্রশাসনিক, রাজনৈতিক ও আর্থিকভাবে ক্ষমতাশালীরা গাজীপুরের বনের জায়গা দখল করে গড়ে তুলেছে আলিশান রিসোর্ট, কেউ গড়ে তুলেছেন বাংলো বাড়ি, কেউ বা আবার শিল্প কারখানা। শুধু 174টি প্রতিষ্ঠানের দখলেই রয়েছে 500 একর জমি। সংশ্লিষ্ট প্রশাসনের অভিযানে গত এপ্রিলে উদ্ধার হয়েছে মাত্র 8.79 একর বনভূমি। বাংলাদেশ পুলিশের সাবেক এক আইজির বিরুদ্ধে ওঠা গাজীপুরের ভাওয়ালে বনের জায়গা দখল করে রিসোর্ট তৈরির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ফলে প্রশ্ন উঠে, রক্ষক যখন ভক্ষক তখন দেশ বাঁচাবে কে? সড়ক মহাসড়ক সম্প্রসারণ করতে গিয়ে বহু আগেই প্রায় উজাড় হয়ে গেছে শালবন। পাহাড় আর বন খেকোদের আগ্রাসনের প্রাকৃতিক বৈচিত্র্য হারাতে বসেছে পাহাড়, বন, সমুদ্রে ঘেরা অনন্য চট্টগ্রাম। নওগাঁয় গত 60 বছরে বনের প্রায় 5000 একর জমি খেয়ে ফেলেছে স্থানীয় প্রভাবশালীরা। বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, সারা দেশে গাছ কাটা হচ্ছে, কৌশলে বনে আগুন দেওয়া হচ্ছে, কাঠ পাচার হচ্ছে, বন বাঁচাতে গিয়ে খুন হতে হচ্ছে, কিন্তু এগুলো যাদের দেখার কথা তারা কি করছে? রাজনীতির মাঠে আওয়ামী লীগ, বিএনপির সম্পর্ক সাপে নেউলে হলেও বন দখল উজাড়ের সব রাজনৈতিক দলই যেন ভাইরা ভাই। এসব ভাইরা ভাই আর বন খেকোদের প্রতিরোধ করে দেশের প্রতিবেশ ঠিক রাখার উপায় খুঁজব কেমন বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনার বিষয় বন খেকো প্রতিরোধের বাংলাদেশ চাই। আর বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক সচিব ডক্টর মিহিরকান্তি মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন, পরিযার সভাপতি, পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক প্রকৌশলী আব্দুস সোবহান, সিনিয়র সাংবাদিক জিয়াউর রহমান। অনলাইনে যুক্ত আছেন পরিবেশ আইনবিদ সমিতির বেলা নির্বাহী প্রধান অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন চট্টগ্রামের সভাপতি, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এম সেকান্দার খান। যাচ্ছি মূল আলোচনায়। জনাব জিয়াউর রহমান, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। সারা দেশে বনের জমি দখল হয়ে যাচ্ছে। নাকের ডগায় গাজীপুরের ভাওয়ালের গড় বিলীন হয়ে যাচ্ছে, গেছেই আসলে। বন খেকোরা এমন অপ্রতিরোধ্য হয়ে ওঠার শক্তি পাচ্ছে কোথায়? বন খেকোদের অপ্রতিরোধ হয়ে ওঠার শক্তি আসলে রাষ্ট্রযন্ত্রে যোগাচ্ছে। এই জন্য আমি বলবো, রাষ্ট্রের প্রশ্রয় ছাড়া, সরকারের প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, কোনো না কোনো ধরনের প্রশ্রয় ছাড়া এই বন খেকোরা এত শক্তিশালী হয়ে উঠতে পারতো না। আপনি দেখেন যে ভাওয়ালের গড়ের কথা বলছেন, আমি গত এক সপ্তাহ আগে আমার এক কলিগের বাবা মারা গিয়েছে, আমি গিয়েছিলাম জয়দেবপুরের ওইদিকে। আমি 4 বছর আগেও যে অবস্থা দেখেছি, এবার এসে দেখলাম যে তার অর্ধেকও নাই। ইন্ডাস্ট্রি, দোকান সবকিছু হয়ে যাচ্ছে। না, আমার প্রশ্ন হলো, আপনার এত ফ্যাক্টরি ওখানে গড়ে উঠলো কিভাবে? দেশে এত জায়গা থাকতে বনের মধ্যে ফ্যাক্টরি এত করতে হবে কেন? বন বিভাগ কিংবা সরকার সেই ফ্যাক্টরিগুলোর অনুমোদন দেয় কীভাবে? আপনি একটা ফ্যাক্টরি করতে গেলে অনেকগুলো সনদ লাগে, পরিবেশের সনদ লাগে, বন নানা কিছু লাগে। এতগুলো সনদ জোগাড় হয় কীভাবে? এটা তো যদি রাষ্ট্র চোখ বন্ধ করে না থাকতো, কোনো ধরনের প্রশ্রয় না থাকতো, তাহলে তো এটা সম্ভব হতো না। এবং আপনি দেখবেন যে বনে কিছু জায়গা লিজ নেওয়া, আবার কিছু জায়গা লিজ নেওয়ার পাশাপাশি একেবারে দখল করা, সরাসরি দখল করা। বনের জায়গা আমার লিজ দেওয়ার দরকার কি? ইন্ডাস্ট্রির কাছে আমার লিজ দেওয়া দরকার কি? বন বিভাগের কি পয়সা উপার্জন করা মূল লক্ষ্য, নাকি বন বিভাগকে লক্ষ্য হচ্ছে বনকে রক্ষা করা, প্রতিবেশকে সুরক্ষা দেওয়া? সেগুলো না করে আমরা যদি লিজ দেওয়া, কিভাবে যুগ সাজস করে কাগজপত্র তৈরি করে দেওয়া সেটি করি, তাহলে তো হবে না। সেটি আমরা তো দেখেছি বন বিভাগের লোকরাই অনেক ক্ষেত্রে যুক্ত হয় এই অনিয়ম কিংবা
জি, দুটি জায়গা। একটি হচ্ছে কখনো কখনো আমরা দেখি যে বন বিভাগ কিছু কিছু জায়গায় হয়তো আপত্তিও দিচ্ছে, যেমন আপনি একটু আগে বলছিলেন যে চিংড়িঘাটের কথা। আমি একটা চিংড়িঘাটের কথা জানি, চকরিয়াতে জেলা প্রশাসন, কক্সবাজার জেলা প্রশাসন লিজ দিয়েছিল বিপুল জায়গা, সম্ভবত 350 একর। সেটির ব্যাপারে বন বিভাগ একটা আপত্তি দিয়েছিল তাদের রিপোর্টে, সেই রিপোর্টকে আমলে নেওয়া হয়নি, না নিয়েই কিন্তু বরাদ্দ দেওয়া হচ্ছে। সেটিও হয়, কিন্তু বেশিরভাগ অভিযোগই আসে আসলে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। তারাই আসলে অসাধু উদ্যোক্তা, রাজনৈতিকভাবে প্রভাবশালী কিংবা অসাধু কর্মকর্তা, তাদেরকে পথ দেখিয়ে দেন কীভাবে কোন কোন জায়গায় কোন জমিটা কীভাবে লিজ নিতে পারেন, কীভাবে দখল করতে পারেন। সুতরাং এদের যোগ সাজস ছাড়া একেবারে সম্ভব হতো না। তো সেটি একটি বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যখন আপনি আবার বন বিভাগ দু একটি জায়গায় আপত্তি করে, মামলা করে, সেই মামলাগুলো কিংবা আপত্তিগুলো অন্যান্য যে মন্ত্রণালয় আছে, ভূমি মন্ত্রণালয় কিংবা জেলা প্রশাসন, অন্যান্য যত প্রশাসন আছে, তারাও কিন্তু সেভাবে আমলে নিচ্ছে না। সেগুলোও কিন্তু একটা বিবেচনার বিষয়। মানে সব কিছু মিলিয়ে মনে হয় একটা বড় চক্র হয়ে গেছে, যে চক্রের কাছে আসলে সবাই আমরা অসহায়, আমরা সাধারণ মানুষ ছাড়া যারা সুবিধাভোগী তারা সব এক। এবার রাজনৈতিক পরিচয় বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এখন যেহেতু ক্ষমতায় আছে আওয়ামী লীগের লোকজন সুবিধা বেশি নিচ্ছে, হয়তো বিএনপি কম নিচ্ছে। যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন বিএনপির লোকজন বেশি নিয়েছে, আওয়ামী লীগের লোকজন কম নিয়েছে। কিন্তু আপনি দেখবেন রাজনৈতিক প্রভাবশালীরা সব সরকারের আমলেই এরা কিছু অসাধু আমলাকে ম্যানেজ করে। আপনি একটু আগে একজন আইজির কথা বলছিলেন, সে আইজি যে রিসোর্টের সাথে গিয়েছে, সেই রিসোর্টের মালিক তারাও কিন্তু রাজনৈতিকভাবে একটি দলের সাথে অ্যাফিলিয়েটেড। তার মানে আমি কি বলছি, আমি বলতে চাচ্ছি যে ওরাই আবার এই অসাধু আমলা, অসাধু আইন প্রয়োগকারী সংস্থার লোকজন তাদেরকে সাথে নেয়, তাদেরকে সুরক্ষা হয়, তাদেরকে ঢাল হিসেবে কাজ করে। রাষ্ট্র যখনই দেখে যে এদের সাথে এরকম প্রভাবশালীরা আছে, তখন চোখ বন্ধ করে থাকে। যদি বন্ধ করে না থাকতো তাহলে আজকে ভাওয়ালের বন এভাবে খালি হয়ে যেত না। যদি বন্ধ করে না থাকতো তাহলে কক্সবাজারের এই অবস্থা হতো না। আপনার ওয়ার্ল্ড ব্যাংকের একটি রিপোর্টের 2022 সালে সম্ভবত প্রকাশিত হয়েছিল যে 2017 থেকে 2020 সাল পর্যন্ত যে জমি কক্সবাজারে বেদখল হয়েছে তার 90% হয়েছে আপনার, 10% হচ্ছে ইয়েদের জন্য, রোহিঙ্গাদের জন্য, বাকি সবটা হচ্ছে স্থানীয় প্রভাবশালীরা করেছে। তো কীভাবে হয়েছে? দিনের পর দিন তো সেটা হয়েছে, এবং সেটা কোনোভাবে আমাদের রাষ্ট্র প্রশ্রয় দিয়েছে, এদের বিরুদ্ধে কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা। আজকে আপনি একটু আগে বলছিলেন যে কিছু জমি উদ্ধার হচ্ছে, কিন্তু জমি উদ্ধারই একমাত্র সমাধান তো না। জমি উদ্ধারের পাশাপাশি তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা, বন দখল যে করলো অন্যায়ভাবে, তার বিরুদ্ধে যদি আমি একটা শাস্তিমূলক ব্যবস্থা না নিতে পারি, তার জেল জরিমানা যদি না হয়, তাহলে কেন ভয় পাবে কেন? আবার আমি দখল করবো, আবার আমি ছেড়ে দিব। ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট সৈয়দ রিজওয়ানা হাসান। ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়ায় প্রকৃতির উপর হাত দিয়ে আইনগত দণ্ডনীয় অপরাধ, অথচ এমন জায়গায় চিংড়ি ঘের কিংবা সরকারি বেসরকারি প্রকল্প তৈরি হচ্ছে কিভাবে, অনুমতি পাচ্ছে কিভাবে? দেখেন, সোনাদিয়া দ্বীপটার উপর অনেক দিন যাবত অনেকের লোড ছিল। কেউ এখানে নিজের উদ্যোগে ইকো পার্ক গড়তে চেয়েছেন। এটাতে চিংড়ি চাষ করার আগেও একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, তখন সেখানে আমরা মামলা মোকদ্দমা করে সেটা বন্ধ করেছিলাম। এটা ভূমি প্রশাসন থেকে 1001 টাকার বিনিময়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল যে বেজা, তাকে লিজ দেওয়া হয়। একটা এত গহীন বনের মূল্য 1001 টাকা তো হতে পারে না। আসলে এগুলো তো অমূল্য সম্পদ, কিন্তু সরকারের সাইকোলজিটা আপনি কেবল দেখেন। এরপরে এটাতে কিন্তু একটা ইকোনমিক জোনও করার চেষ্টা করা হয়েছিল। পরে আমরা ইকোনমিক জোনে যখন অনেক বাধা দিলাম, তখন এসে বলল আমরা একটা ইকো ট্যুরিজম পার্ক করব। আবার মনস্তত্ত্ব দেখেন, একটা বন আর একটা পার্ক তো এক জিনিস না। আপনি কি রমনা পার্ক আর সোনাদিয়া বনটাকে এক করতে পারবেন, একভাবে নিতে পারবেন? রমনা পার্কের একটা পরিবেশগত আবেদন, এটার আরেকটা পরিবেশগত গুরুত্ব। বেজার মতন একটা প্রতিষ্ঠানকে কেন ইকো ট্যুরিজম করতে হবে? বেজা তো বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি। এখন সে তার আইন খুলে দেখাবে যে আমার কৃষি জোন করার কথা আছে, আমার ইকো পার্ক জোন করার কথা আছে, কিন্তু এগুলি তো তাকে দেয়া উচিত ছিল না। এইখানে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল একটা এরিয়াকে হস্তান্তর যখন করে দিল ভূমি প্রশাসন, তখনই তো বাধা দেওয়া উচিত ছিল পরিবেশ ও বন মন্ত্রণালয়ের। পরিবেশ ও বন মন্ত্রণালয় তখন বাধা দেয়নি। এখন এইটা কিন্তু আজকের কথা না, আজকে ওরা চিংড়ি ঘেরটা করে ফেলেছে। এর আগে আইনের কারণে, আমাদের মামলা মোকদ্দমার কারণে এরা এটা করতে পারেনি, কিন্তু এখন করতে পেরেছে। যে কথাটা আপনি প্রথমে বললেন, যে যখন আইনের শাসনের প্রতি মানুষের শ্রদ্ধা উঠে যায়, যখন আমরা জানি যে কয়েকজনের হাতে, এক একটা গোষ্ঠীর হাতে আমরা জিম্মি, তখন আসলে এই রকমটাই হবে। এটা বেজাকে যে দেয়া হয়েছে লিজ, এই লিজটা অনতিবিলম্বে বাতিল করতে হবে। পরিবেশ এবং বন মন্ত্রণালয়কে এই বন রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে। দেখেন, মাত্র একটা ঘূর্ণিঝড় আমাদের হয়ে গেল,
সেই ঘূর্ণিঝড় থেকে আমাদেরকে বাঁচালো কিন্তু আবারও আমাদের সুন্দরবন। জলবায়ু পরিবর্তনের সময় আমাদেরকে কে বাঁচাবে? বারবার যে ঘূর্ণিঝড় হচ্ছে, ঘূর্ণিঝড়ের ঝুঁকির মধ্যে থাকা দেশগুলোর মধ্যে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান 2 নম্বরে। সেখানে আমরা কেমন করে ঘূর্ণিঝড়ের প্রাকৃতিক যে রক্ষাবহ সেটাকে ধ্বংস করে কয়েকজন দলীয় রাজনৈতিক নেতাকর্মীকে ঘের করতে দিতে পারি? একটা কথা আপনাকে বলি, আমার কাছে এখন মনে হয় প্রশাসনে চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে। এনিথিং দ্যাট হ্যাজ দিস টার্ম ইকোনমিক্স, যেখানে অর্থনৈতিক কথাটা আছে, ওইটাখানেই সবাই হুমড়ি খেয়ে পড়ছে। কিন্তু কার অর্থনীতি? যদি এটা দেশের অর্থনীতি হতো, জনগণের অর্থনীতি হতো, সেটা আমরা মানতে পারতাম। বনেরও যে একটা অর্থনীতি আছে, একটা ম্যানগ্রোভ ফরেস্ট, একটা গাছ কতটুকুন পরিমাণ কার্বন টেনে নেয় সাধারণ গাছের তুলনায়, সে কতটুকুন অক্সিজেন দেয়, এগুলো বিচার করে ফিলিপিনের আদালত বনের মধ্যে চিংড়ি চাষ নিষিদ্ধ করে দিচ্ছে, সেগুলো হিসাব করে। আমাদের এখানে এগুলো হিসাব করার কেউ নেই। আপনি যেই লেভেলের নেতাদের কথা আমরা পত্রিকাতে পড়লাম, সেই লেভেলের নেতাদেরকে নিয়ন্ত্রণ করার মতন কেন্দ্রীয় নেতৃত্ব নেই ক্ষমতাসীন দলে। এটা কেমন কথা হলো? এটা হচ্ছে মূলত যে সমস্ত কিছুই আমরা কুক্ষিগত করে নেব এবং অল্প মানুষের কি হলো ওটা আমাদের দেখার বিষয় না। আমরা দেখাবো টাকা, আমরা দেখাবো ডলার, কিন্তু এই বনটার অর্থনৈতিক মূল্য আমাদের এখন যারা সরকার পরিচালনা করছেন, আমি বলতে বাধ্য, তারা যদি সেটা বুঝতে পারতেন, তাহলে বেজার মতন একটা সংস্থাকে, যে শত শত একর কৃষি জমির মধ্যে বালু ফেলে বিভিন্ন সংস্থাকে দিয়েছে অর্থনৈতিক জোন এস্টাবলিশ করতে, বেশিরভাগ অর্থনৈতিক জোন এখনো মুখ থুবড়েই পড়ে আছে, কেউ মুখই তোলে নাই। তো এতগুলো কৃষি জমি আমার গেল, এতগুলো বন আমার গেল, এত ইকোনমিক জোনের কি আমার দরকার ছিল? সরকার প্রতিজ্ঞা করলো 100 ইকোনমিক জোন হবে। কেন 100? কেন 10 না? কেন 20 না? কেন 20-এর পরে 30 হতো? প্রথমেই আপনি 100 বলে কৃষকের জমি নিয়ে নেবেন, জনগণের বন নিয়ে নেবেন। এইটা আপনার আমাদের কেমন ধরনের রাষ্ট্র পরিচালনার মানসিকতা, এটা আমি বুঝতে পারি না। আইন কানুন দিয়ে এগুলো হবে না। আপনার একটা কমিটমেন্ট থাকতে হবে, আপনাকে ঠিক সংস্থাকে ঠিক জায়গায় বসাতে হবে। সোনাদিয়া দীপ্ত তো আমাদেরকে আবারও বলে দিল যে আমাদের কোনো কন্ট্রোল নেই, দেয়ার ইজ অ্যাবসলিউটলি নো চেইন অফ কমান্ড। ধন্যবাদ আপনার কাছে। আমি পরে আবার আসবো। জনাব মিহিরকান্তি মজুমদার, সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বন খেকোদের তালিকা তৈরি করেছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আমরা নিতে দেখছি না। কারণটা কি? সমস্যা কোথায়? নাকি কোনো দুর্বলতা আছে সেখানে, যে আপনি তাদের তালিকা প্রকাশ করলে পরে অনেক রাঘব বলদের নাম বেরিয়ে আসবে? দেশের আইনে কি ব্যবস্থা নেওয়ার ক্ষমতা এই মন্ত্রণালয়কে দেওয়া হয়নি? আচ্ছা, আমি পরিবেশ বন মন্ত্রণালয় থেকে রিটায়ার করেছি ওখান থেকে চলে গেছি 2010 সালে, তার মানে 14 বছর আগে। কাজেই কবে তালিকা করেছে, কিভাবে করছে আমি বলতে পারবো না, এই সচেতন তথ্য জানি না। তবে আপনি মানে এগুলো শুনে নেন না, ওই সময়টাই হয়নি। এরপরে জিনিসটা হলো যেটা এই যে বন উজাড় হয়েছে, বা একটু আগে কথা বলছিলেন যে ভাওয়ালপন্ত যে বনগুলো উজাড় হয়েছে, এইটা কিন্তু কতগুলো কিছু একটা আছে ঐতিহাসিক ভুল, আর একটা হলো কন্ট্রিবিউটারি পার্টিসিপেশন আর কন্ট্রিবিউটারি নেগলিজেন্স। ঐতিহাসিক ভুলটা হলো যে ভাওয়ালের রাজার, এইটা ছিল ভাওয়ালের রাজার বন। 1950 সালে যখন স্টেট অ্যাকুইজিশন টেনান্সি অ্যাক্ট হয়, এরপরে এসে অপারেশন হয়, সেইখানে এই অ্যাক্টে রাখা হয় যে 20 ধারায় রাখা হয় আইনের, যে কোনো সাধারণ ব্যাপারে যে নদী, খাল, এগুলো জমিদার ব্যক্তির মালিকানায় থাকতে পারবে না, অর্থাৎ জমিদার রাখতে পারবে না। আর একটা হলো কোনো বন ব্যক্তির মালিকানায় থাকতে পারবে না। তো এখন সেই অপারেশন যখন হয়, তখন বনগুলো চলে গেল, এখান থেকে ময়মনসিংহ বদ্ধ ভাওয়ালের বন ছিল, বনটা চলে গেল কিন্তু রাষ্ট্রের ঘরে। এখন হলো সবার যদি কন্ট্রিবিউটরি নেগলিজেন্স, সবার যদি দখলের মানসিকতা থাকে, ঢাকার রাস্তায় যদি সবাই ময়লা ফেলা শুরু করে, তাহলে সিটি কর্পোরেশনের উপায় নাই যে সব রাস্তা পরিষ্কার রাখবে। কাজে আমাদের একটা দখলের মানসিকতা আছে, ইরেসপেক্টিভ অফ আর কি, কোনো দলমত নির্বিশেষে। যেমন আমরা পরিবেশ ও বন মন্ত্রণালয়ে থাকাকালে, আমি তখন সচিব থাকাকালে আমরা করি ওই যে বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুরে, যেটা এইটার মধ্যে কিন্তু এটা 3800 একরের জায়গা। এই 3800 একরের মধ্যে কিন্তু 600 একর ছিল বাইত, এবং আমরা যখন এই সাফারি পার্ক না করলে ওই বনটাও থাকতো না, কারণ ওই বাইতগুলো যাই ওই বাইতের মধ্যে যাই দেখি গিভেন্সি গ্রুপ, অমুক গ্রুপ, বিভিন্ন গ্রুপের প্রায় 200-300 সাইনবোর্ড তারা অলরেডি কিনে ফেলছে, এবং তারা অলরেডি যেখানে ইন্ডাস্ট্রি করবে বলে বন্দোবস্ত করছে।
আর তখন এই ইকো পার্ক ওই সাফারি পার্ক করতে গিয়ে 600 একর জমি অ্যাকোয়ার করা হয়েছে, এবং এইটা কিন্তু 10 কিলোমিটার লম্বা, প্রায় 10 কিলোমিটার চওড়া। ঢাকা শহরের কাছে মানে সরকারের জমি সরকারকে কিনে নিতে হয়েছে? না, ওটা সরকারের জমি না, ওই 600 একর কিন্তু ওটা ব্যক্তির জমি, ওটা অপারেশনের ব্যক্তির নামে ছিল। ওরা বিভিন্ন গ্রুপ কিনে নিয়েছিল। ভাওয়ালের যে জাতীয় উদ্যান, এর মধ্যে এখনও 50 একর থেকে 70 একর জমি ব্যক্তির আছে, প্রতি পর্যায়ক্রমে না হয়। যেমন আমি যখন ছিলাম তখন আমরা 25 একর অ্যাকোয়ার করছি। তো এই মানে হইলে কিছু কিছু যে উদ্যোগ নেওয়া হয় না তাই নাই, কিন্তু যেমনটা হলো আমাদের মানসিকতাটাই খারাপ। যেমন ফরেস্ট যেখানে আছে, আমাদের সব জমির, আমাদের লাখ লাখ আছে জমি, আইল আছে, প্রত্যেকের জমির চারিদিকে আইল আছে, কিন্তু যেখানে নদীর খাল আছে দেখবেন খাল 3 পাশে, আমার জমি থাকলে 3 পাশে আইল আছে, খালের পারে নাই। যেখানে রেল লাইন আছে রেল পারে 3 দিকে জমি আছে, রেলের পারে নাই। অর্থাৎ সরকারি জমি থাকলে আমি সব জায়গার জমির চতুর্দিকে আইল দিতে পারবো, কিন্তু সরকারি জমি বা খাল, নদী, ফরেস্ট এইখানে ওই সাইডে আইল দিতে পারবো না। কারণ কি, এই যে মানসিকতা, এই মানসিকতাটা একটু খারাপ হওয়ার। জি ধন্যবাদ আপনার কিছু পরে আমি আবার আসবো। প্রফেসর সেকেন্দার খান, বন, পাহাড়, সমুদ্রে বেষ্টিত অনন্য চট্টগ্রামকে সমভূমিতে পরিণত করার প্রতিযোগিতা চলছে। এগুলো দেখার জন্য চট্টগ্রামে কি কেউ নেই? পাহাড় কেটে ফেলছে, পাহাড় কেটে পাহাড়ের মাটি আপনি ইটভাটায় নিয়ে যাচ্ছে, পাহাড়ের আশেপাশে কিংবা পাহাড়ে যে বনভূমিগুলো আছে সে গাছগুলো কেটে ফেলছে, এমনভাবে গর্ত সৃষ্টি করছে যেন পাহাড় এমনি ধসে পড়ে। আসলে এখানে সবই আছে, যারা দেখার লোক তারাও আছেন, যে সমস্ত সরকারি এজেন্সি এগুলো দেখার কথা তারাও আছেন, এবং যারা এগুলি করছেন তারা আরো একটু প্রবল ভাবে আছেন। আমি প্রবল ভাবে বলছি এজন্য যে এরা যে করছেন, এরা চুরি চামারি করে করছেন তা না, এরা একেবারে দিবালোকে করছে, প্রকাশ্যে এগুলি করছেন। এই প্রকাশ্যে যখন এগুলি করা হয় তখন যাদের দায়িত্ব এগুলি দেখার, তারা যে একেবারেই নিষ্ক্রিয় এটা দেখার তো কেউ নাই। এটা দেখার সাধারণ জনগণ থাকার কথা। সাধারণ জনগণ যখন এদের কাছে বলতে যায় তখন ওরা নানা রকমের ছলছাতুরি দেখায়, এবং এগুলো না করে বাঁচার জন্য যা দরকার তাই বলে। আসলে ব্যাপারটা হচ্ছে, এগুলি যদি বাস্তবায়ন করতে হয়, সরকারের যে সমস্ত আইন কানুনগুলো আছে তার দরকার অনেক বেশি আগ্রহী এবং অনেক বেশি কমিটেড লোকজন। আমরা সরকারের একজন বড় প্রশাসককে ওখানে বসিয়ে দিলে তিনি যে সবচেয়ে বেশি ভালো ফল দেবেন তা আমাদের এই অভিজ্ঞতা থেকে বলতে পারছি না। কিছুদিন আগে ঢাকা চট্টগ্রামে যাতায়াতের জন্য পাহাড় কেটে সিডিএ 16টা পাহাড় কেটেছে, 16টা, একটা দুটা নয়, 16টা পাহাড় কেটে রাস্তা সোজা করে ওই ফৌজদারহাটের ওইখানে নিয়ে চট্টগ্রাম শহর থেকে এটা সংযোগ করেছেন। এটা করলো কারা? এটা করলো একটা সরকারি এজেন্সি বা আধা সরকারি এজেন্সি, সিডিএ করেছে। তাতে তো কারো কোনো অবজেকশন দেওয়ার সুযোগও হয় না। এছাড়া যেগুলি আসলে সবসময় আমরা দেখছি, যেমন এই কিছুদিন আগেও বা এখনো চলছে আমাদের সার্কিট হাউস, চিটাগাংয়ের সার্কিট হাউসের সামনেটা অনেক দিনের পুরনো এই স্মৃতি, ব্রিটিশ প্রশাসনের সময়ের। সেই সার্কিট হাউসের সামনে বিরাট একটি ময়দান ছিল, এটা সবুজ 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 ছিল। সেটা এক সময়ে তুলে দিয়ে সেখানে বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা করে কতগুলো যন্ত্র বসানো হলো, যে যন্ত্রগুলোর কারণে ওখানে ঘেরা দিতে হলো, টিকিট সিস্টেম হলো, বড় লোকের ছেলে মেয়েরা যেতে পারে। আর সাধারণ মানুষ যে এতদিন এই বিরাট পার্কটাকে একটা সাধারণ উন্মুক্ত পরিবেশ হিসেবে ব্যবহার করে এসছে, তাদের স্বার্থটা দেখাই হলো না। তেমনি কিছুদিন আগে আমরা একটা সাকসেস স্টোরি আছে, যেটা চিটাগাং রেলওয়ে বিল্ডিং এর সংলগ্ন যে চত্বরটা, এটা সাধারণ মানুষ এবং গোটা চট্টগ্রামের সব ধরনের সংস্থা এক হয়ে গিয়ে এটাকে রক্ষা করেছে। এটাও চলে যাচ্ছিল এবং সরকার কিন্তু দিয়ে দেওয়ার জন্য এক পা এগিয়েছিলেন, কিন্তু দিতে পারেন নাই, কারণ মানুষ এটা ঠিক সময়ে প্রতিহত করেছে।
আমরা রাজনৈতিক নেতাদের কথা বলি, তারা নিজেরাই এগুলি করছেন। আপনি ভেতরের খবর যদি নিতে যান তাহলে দেখবেন আমাদের প্রশাসন তাদের কাছে আটকা এবং তারা প্রশাসনের কাছে আটকা। কে যে কাকে আসলে চালাচ্ছে এটা বোঝার উপায় জি নেই। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমি পরে আবার আসবো। অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন, খোদ রাজধানীর বুকে টিনের বেড়া দিয়ে গাছ কাটা হচ্ছে, যেখানে নগরীকে বাঁচাতে গাছ লাগানো প্রয়োজন সেখানে আমরা গাছ উজাড় করতে দেখছি এবং আপনার যত্রতত্র আপনার মানে গাছ কেটে ফেলা কিংবা সেটাকে সরু করে ফেলা, উঠিয়ে ফেলা, এরকম একটা ঘটনা ঘটছে এবং মানে একরকম ইট পাথরের জঙ্গলে পরিণত করার ব্যবস্থা করেছে। কদিন আগেও আমরা আপনার প্রতিবেদন দেখেছি যে আপনার এই রাস্তার মাঝখানে ডিভাইডারে যে গাছগুলো লাগানো হয় প্রধানত এগুলো কোনো একভাবে করা হয় যেখানে আপনার গাছের শিকড় বাড়াতে পারে না, যার জন্য গাছটা একটু বড় হয়ে জোরে বাতাসে পড়ে যায়। আবার গাছগুলো বেশিরভাগ ক্ষেত্রে মরে যায়, কারণ শিকড়টা ভিতরে না যেতে পারলে পানি তো পায় না, পানি থাকে না। এবং ওই যে যারা ঠিকাদার, এই ঠিকাদারদের একরকম আপনার এটা ব্যবসার একটা জায়গা তৈরি হয়ে গেছে। ওরা জানে যে এবছর মরে গেলে পরের বছর আবার লাগাবো, আবার পয়সা পাবো। এই যে আপনার ঘটনাগুলো ঘটছে এগুলো কতটুকু গ্রহণযোগ্য? আসলে তো আমরা বারবার বলে আসছি, আমাদের ঢাকা শহর হচ্ছে সবচেয়ে ডেন্সলি পপুলেটেড সিটি, তাই না? সেখানে যে পরিমাণ বনভূমি অথবা গ্রিন কাভার থাকা দরকার ছিল সে তুলনায় একবারে নগণ্য, যেখানে কারো হিসাবে 5, কারো হিসাবে 7, কারো হিসাবে ম্যাক্সিমাম 8%, তাই না? তো সেখানে যতটুক বনভূমি অথবা গ্রিন কাভার আছে সেটা যখন কেটে ফেলা হয় তাহলে এই যে আমরা কদিন আগে যেই তাপদাহ যে আমরা ভুগছি সেটা আরও চরম আকার ধারণ করবে। আমরা ধরুন আমাদের সামান্য একটু ফুসফুস খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রমনা এবং সোহরাওয়ার্দী, সেখানে পর্যন্ত যেখানে হাত পড়েছে তা আপনি তো ওইটা তো অন্য ইস্যু। তো এই জন্য আমরা বারবার বলছি একটা মাস্টার প্ল্যান দরকার। আমরা কতটুক, আমরা তো আমাদের যে হিসাব অনুযায়ী জাতিসংঘের যে ঘোষণা 25% থাকা দরকার, কারণ আমরা এই শহরটাকে যদি আমরা সাস্টেন করতে চাই সেক্ষেত্রে আমাদের অতটুকু গ্রিন কাভার দরকার। ইদানিং একটা আমরা প্রশ্ন রাখছি, শুধু গ্রিন হলে হবে না, সেটা রাইট গ্রিন হতে হবে। রাইট গ্রিন না হতে হচ্ছে কি আমরা বিদেশি প্রজাতির 8-10টা এটা তো একটা প্রতিযোগিতা, আপনি যত্র দেখবেন সব বিদেশি গাছ ছেড়ে লাগানোর ব্যবস্থা হচ্ছে, যেখানে মশা কিংবা মাছি না দেখেন না, তার সাথে ধরেন আমাদের দেশি গাছের সাথে আমাদের যে জীব বৈচিত্র্য, এটা একটা বড় একটা অনুষঙ্গ। হ্যাঁ, সেটা যেখানে বিলীন হয়ে যাচ্ছে, আর একটা দেশি প্রজাতি থাকলে তার সাথে অনেকগুলো সার্ভিস জড়িত। আমরা সেখান থেকে ফল পেতাম, ফুল পেতাম, ওষুধি গুণাগুণ পেতাম, আমরা শিক্ষার জন্য, গবেষণার জন্য নানাভাবে উপকৃত হতাম। আর তার সাথে রিলেটেড সব ধরনের পশু পাখি, ইনসেক্ট, বাটারফ্লাইজ, হানিবিজ সব বেঁচে থাকতো। কিন্তু অল্প কয়টা প্রজাতি দিয়া ওই যে গ্রিনিং হচ্ছে, রাইট গ্রিনিং হচ্ছে না, আবার যেই যতটুকু গ্রিন হচ্ছে সেটা আবার থাকার সুযোগ পাচ্ছে না। ফলে হচ্ছে কি প্রতিদিন মরুকরণের দিকে যাচ্ছে। তো সেজন্য আমরা বারবার বলে আসছি এই শহরের মানুষগুলোকে আগে সচেতন হতে হবে, বিশেষ করে স্কুল লেভেল থেকে মনে এটা শুরু করতে হবে। আমরা যদি কোনো একটা পার্টিকুলার স্কুলকে পাইলটিং হিসাবে ধরতে পারি, তাদের ভিতর যদি এই জাগরণ দিতে পারি, তো সেটা জাগরণের, আপনি স্কুলকে জাগরণের কথা বলছেন, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। জি, খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে যে আপনার যত্র গাছ কেটে সেখানে কনক্রিটের আবর্জনা তৈরি করা হচ্ছে। তো আপনি তো একজন শিক্ষক, আপনার জায়গায় আপনি কি করেছেন? আপনি যে জাগরণের কথা বলছেন, আমরা বলছি এখন কিছু কিছু কারণে সব জায়গায় তো আমরা সব সময় হস্তক্ষেপ করতে পারি না, কারণ সেখানে আমরা কিছু কিছু জায়গায় আমরা হাত পা বাঁধা থাকে। ধরেন সরকারি কোনো কাজ হচ্ছে, সেখানে আপনি সরকারি একজন কর্মচারী হয়ে বাধা দিতে পারেন না, সেখানে মানে আপনি দেখছেন যে একটা অন্যায় হচ্ছে, অনৈতিক কাজ হচ্ছে, আপনি একজন শিক্ষক হিসেবে প্রতিবাদ আমরা তো সবসময় করতেছি। আমরা আপনাদের মাধ্যমে, পত্র পত্রিকায়, সামাজিক মাধ্যমে আমরা আমাদের বক্তব্য সবসময় দিয়ে আসতেছি। আমার গ্রিন কাভার থাকতে হবে, রাইট গ্রিন থাকতে হবে, আমার পশু পাখি থাকতে হবে, জীব বৈচিত্র্য থাকতে হবে, এদেরকে ধ্বংস করা যাবে না। আমরা যদি সাস্টেনেবল সোসাইটি চাই, সাস্টেনেবল সিটি চাই, তাহলে আমার এই অনুষঙ্গগুলো সবগুলো পরিবেশে থাকতে হবে। কিন্তু এর পরেও আমরা কোথাও কোথাও অসহায়। এটা আমার সহবক্তা ওনারাও তো বলছেন, আমরা অনেক জায়গায় অসহায়। আমরা আমাদের বলা দরকার বলছি আমাদের জায়গা থেকে, কিন্তু আমরা তো এটা
দমন করতে পারবে না। দমন করার জন্য যে সকল সংস্থা আছেন, যারা আইন প্রয়োগকারী সংস্থা অথবা ক্ষমতাধর অথবা সরকার, আইন প্রয়োগকারী সংস্থার কথা বলছেন, তারা তো এই কাজেই জড়িত না। এখন এক সময় হয়তো হবে, আমরা বলছি, আপনি বলছেন আগে তো পরিবেশ নিয়ে এত কথা হতো না, আপনারা মিডিয়ারা আগে কি এত কথা বলতেন না। এখন তো এত দুর্বৃত্তায়ন ছিল না, এখন তো আমরা বলছি মানে আপনারা ডাকছেন, আমরা আসছি, আমরা একটা প্ল্যাটফর্ম পাচ্ছি, আমরা কথা বলতেছি, কোথাও কোথাও কাজ হচ্ছে, আমরা আশা করতেছি হবে। এভাবে যদি আমরা গণ সচেতনতা তৈরি করতে পারি, আপনাকে তো প্রথম বুঝতে হবে যে বন, গ্রিন, গাছপালা, পশু পাখি, এগুলোর ইম্পর্টেন্স আমরা তো আমাদের লোকেরা এটাও জানে না। দেশি গাছ কোনটা, বিদেশি গাছ কোনটা, এখনো আমাদের অনেক শিক্ষিত লোকে জানে না। ইভেন আমাদের যারা কনসার্ন ডিপার্টমেন্টে আছে, ওনারাও দেশি গাছ বিদেশি গাছ এখনো শনাক্ত করতে পারে না। না হলে গত 40 বছর যাবত অল্প আরেকবার 10 থেকে 15টা গাছ দিয়ে সারা দেশকে কিভাবে ভরে দেওয়া হয়। আমাদের দেশে তো 5000 উদ্ভিদ প্রজাতি ছিল, এর ভিতরে 1000-এর মতো বৃক্ষ প্রজাতি ছিল, এর ভিতর তো অনেকগুলো টিম্বারের ছিল, ওষুধি ছিল, শোভাবর্ধনকারী ছিল, ফলের ছিল, কাঠের ছিল, সেগুলো কোথায় গেল? আপনি সেগুলো তো কখনো বিবেচনা করলেন না। জি, ধন্যবাদ। প্রকৌশলী আব্দুস সোবহান, প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নে পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয় সে ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপরেও সেগুলোকে মানা হচ্ছে না, কিংবা বনের জায়গায় প্রকল্প গ্রহণ কিভাবে হয় আমরা শুনবো একটি বিরতির পর। দর্শক, কেমন বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছে একটি বিরতি, ফিরে আসছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত কেমন বাংলাদেশ অনুষ্ঠানের সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় বন খেকো প্রতিরোধের বাংলাদেশ চাই। আমরা ফিরছি আলোচনায়। প্রকৌশলী আব্দুস সোবহান, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নে পরিবেশের যাতে ক্ষতি না হয় সে কারণে মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ হুঁশিয়ারি দিয়েছেন, সতর্কতা নিতে বলেছেন, কিন্তু বনের জায়গায় প্রকল্প বন্ধ কি হয়েছে আসলে? না, কি ব্যবস্থা নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী? তো সব বিষয়ে তার ওনার নীতিগত সিদ্ধান্ত দেন, কিন্তু এটা বাস্তবায়ন করবে কে? সরকার বলতে সরকার বিভিন্ন মন্ত্রণালয়, ডিপার্টমেন্ট, তারা। আমি এই আলোচনা একটু আসার আগে একটু বলতে চাই, আমাদের সোনাদিয়ানে যে কথা হলো যে এসিএ এলাকায় এরকম একটা আপনার অনুমতি দেওয়া হলো সমস্ত গাছ কেটে। আপনারা তো অনেকেই জানেন যে চকরিয়াতে একটা সুন্দরবন ছিল, এবং চকরিয়া সুন্দরবন 80-র দশকের শুরুর দিকে সেখানে তখন কিন্তু আমাদের দেশে তখনই মাত্র চিংড়ি চাষটা আসলো, এবং ওই এলাকায় এই চকরিয়া সুন্দরবনটা কেটে সেখানে চিংড়ি চাষের জন্য দেওয়া হলো। সেখানে তৎকালীন যদিও পরিবেশ অধিদপ্তর অন্য নামে ছিল, অনেক ছোট ডিপার্টমেন্ট, তারপর পরিষদ থেকে কিন্তু অনেক আপত্তি দেওয়া হয়েছে যে এই চকরিয়া সুন্দরবনে যেন চিংড়ি চাষের গাছ কেটে এটা করতে না দেওয়া হয়, এবং এটা যে কি ভয়াবহ পরিণতি হয়েছে কিন্তু আমরা সবাই জানি। তো সোনাদিও একইভাবে। এবং আরেকটা বিষয়টা আমি এখানে না বললেই নয়, যে কথাটা আসলো সৈয়দ রেজওয়ান বললেন যে 100 অঞ্চল, সরকারের 100 অঞ্চল লাগবে, 100 অঞ্চলের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। 100 অঞ্চলে যদি আমি ধরে নেই যে 1000 ইন্ডাস্ট্রি হয়, তাহলে 1000 ইন্ডাস্ট্রি তো একদিনই হয়ে যাবে না, 1 বছরে হবে না, 5 বছরে হবে না, ইট উইল টেক 10 years অ্যাটলিস্ট। তাহলে আমি 100 অঞ্চল আমার পরিকল্পনা থাকবে, অ্যাকোয়ার করা থাকবে, কিন্তু আমি ওগুলো পর্যায়ক্রমে করতে পারতাম। ওই অ্যাকোয়ার ল্যান্ডে কিন্তু আমি এগ্রিকালচারও করতে পারতাম, কৃষি উৎপাদন করতে পারতাম, বাগান থাকলে বাগান আরও 10 বছর থাকতো, এগুলো আমরা করতে পারতাম। কিন্তু আমরা 100 অঞ্চলকেই একবারেই গড়তে গিয়ে কিন্তু এটা তো আনপ্রোডাক্টিভ হিসাবে পড়ে থাকবে। এটা তো আমি 100 অঞ্চল তো আমার এখনই ইউজ হবে না। কিন্তু সরকার, হ্যাঁ, ভবিষ্যতে আমাদের যেহেতু জনবহুল দেশে ভূমির পরিমাণ ভূমির পরিমাণ কম, একটা অ্যাকোয়ার করে রাখবে, মাস্টার অ্যাকোয়ার করে রাখবে যে এই জমিটা এই জন্য অ্যাকোয়ারের মধ্যে আছে, এটা আগামী 10 বছর আমি এটা ব্যবহার করব। এই কাজটা কিন্তু করলে আমাদের কিন্তু অনেক জমি এখন এরকম যেটা কৃষিতে বা বনে ব্যবহৃত হতো বা জলাভূমি হিসাবে আমরা জীববৈচিত্র্য বা মৎস্য সম্পদ ছিল, সেগুলো কিন্তু আমরা নষ্ট করছি। কিন্তু এটা হয়তো একবারে না করলেও পারা যেত দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিয়ে। আরেকটা হচ্ছে যেখানে প্রশ্ন আসলে কেন এটা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী তো নির্দেশনা দিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রেই, মাননীয় প্রধানমন্ত্রী সব কিছু আবার তদারকি করা সম্ভব না, কিন্তু কারা করবে? ওই যে বললাম সরকারি বিভিন্ন ডিপার্টমেন্ট, কিন্তু কেন হচ্ছে না এই কথাটা আমি আগেও এখানে বলছি। যেখানে 3টা মূল পক্ষ কাজ করে, কারা? প্রথম পক্ষে হচ্ছে রাজনৈতিক দল, যারা রাজনীতি করেন তারা, রাজনীতিবিদরা। দ্বিতীয় হচ্ছে জনপ্রতিনিধিরা। এই 2 পক্ষ এত বেশি শক্তিশালী যে তারা অনেক ক্ষেত্রে প্রশাসনকে, স্থানীয় প্রশাসনকে নিয়ন্ত্রণ করে।
আবার স্থানীয় প্রশাসনও কিন্তু চাইলে এদেরকে ওভারকাম করতে পারে, তারা আবার চায় না। যে এই যে একটা দুই পক্ষের মধ্যে না চাওয়ার ফলেই কিন্তু এইসব আপনার প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো প্রকল্প করার ক্ষেত্রে যা আছে এগুলি বাস্তবায়ন হচ্ছে না। আমাদের প্ল্যানিং ইয়েতেও বলা আছে যে কোনো প্রকল্প অনুমোদন পাবে না যতক্ষণ পর্যন্ত এই প্রকল্পের পরিবেশগত দিক বিবেচনা না হবে, সেই কথাটা। কিন্তু তারপরে এগুলি হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? ওই যে বললাম, রাজনৈতিক দল বা কর্মী নেতা তাদের একটা প্রভাব, জনপ্রতিনিধিদের একটা প্রভাব, এবং অনেক ক্ষেত্রে প্রশাসন তখন সেখানে হাত গুটিয়ে বসে থাকে, কারণ সে জনপ্রতিনিধির সঙ্গে সেখানে আর সেই তার মানে নৈতিক যে একটা মানে কি বলে নৈতিকভাবে এটা তুলে ধরা, তার এটা সে তখন করেন না। কেন করেন না? তিনিও মনে করেন আমি করতে গিয়ে কেন বিরাগভাজন হব, আমি কেন আমার চাকরিতে একটা সমস্যা তৈরি করব, এই কারণে এটা হচ্ছে না। এখন দেখেন যে কথা আসলো যে আমাদের যেমন এখানে প্রাক্তন সচিব যে কথা বললেন পরিবেশ বন মন্ত্রণালয়ে যে সাফারি পার্ক কত বড় করে হয়েছে, একই সঙ্গে তো আবার আমরা কি করলাম যে পূর্বাচল করতে গিয়ে আমরা অনেক বন কাটতে দিয়ে দিলাম, উজাড় করে দিলাম। তারপরে এমনও আছে যে যেখানে আপনার কি বলে গাজীপুরে অনেক কতগুলো এলাকা আছে যেগুলো নিষিদ্ধ এলাকা, সেখানেও ইন্ডাস্ট্রি আছে। তাহলে এগুলো কীভাবে হইলো? অবশ্যই এগুলা সে আগেও আসছে যে ইন্ডাস্ট্রির অনুমতি দেয় পরিবেশ অধিদপ্তর, কিন্তু তারপরেও কিছু কিছু ক্ষেত্রে পরিবেশ দপ্তর হয়তো তারও হাত বাঁধা থাকে, কারণ কিছু বলা আছে যদি মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা দেয় তখন পরিবেশ দপ্তর সেটা তাকে বাস্তবায়ন করতে হয়। এটা হয়, এরকম ঘটনা আছে। আপনি তো নিজে পরিবেশ অধিদপ্তরের দায়িত্বে ছিলেন, তো আপনি কি না দেখে এগুলো অনুমোদন দিয়েছেন? না দেখে দেয়নি, তো ওই জন্য বললাম যে যেগুলি নিষিদ্ধ এলাকায় যেসব অনুমতি আছে, আর আরেকটা হলো একটু বনের একটা ছাড় লাগে। বন ওই এলাকায় যদি আপনি কোনো ইন্ডাস্ট্রি দিতে হয় তাহলে বনের ছাড় লাগে। তো বন অধিদপ্তর যখন বলে যে না এখানে এইটা দেওয়া যেতে পারে, তখন তো আর আপনাকে আর তখন আপনি দিতে হয়, যেহেতু বন তো বলতেছে এখানে ইন্ডাস্ট্রি করা যায়। ওরা তো বলতেছে এটা দেওয়া যায়, প্রথমে ওরা বলে তারপর পরিবেশ দিয়ে একটা গেলে একটা দিই, তাহলে তো আটকাচ্ছে কি? না আটকাচ্ছে না। দ্বিতীয় যেটা হচ্ছে যে ওই যে বললাম যে যেগুলো নিষিদ্ধ এলাকা ছিল সেগুলো আবার যেহেতু পরিবেশ দপ্তরে দেওয়ার কোনো আইনগত বিধান নাই, তখন এটা তার উদ্বোধন কর্তৃপক্ষ থেকে আসে, যেটা দিয়ে দেওয়া হোক উদ্বোধন কর্তৃপক্ষ থেকে আসে। মানে যারা সুবিধা বেশি পায় কিংবা যে কারণে হয় সুবিধাটা ওই কারণে হয় যে বললাম পলিটিক্যাল, তারপরে জনপ্রতিনিধি, এসব মিলিয়ে। এখন আমার হলো যে আমরা জনপ্রতিনিধিরাও বলে আপনি জনপ্রতিনিধিরা তাহলে পরে আপনার সুবিধা, অবশ্যই আমাদের দেশে তো এটা তো আমি প্রায় বলি, জনপ্রতিনিধি যদি চাইতেন, গাজীপুরে যারা জনপ্রতিনিধি তারা যদি চাইতেন তাহলে কি পাহাড় এইভাবে কাটা হইতো, বন এইভাবে কাটা হইতো? সিডিএ যে বললেন উনি 16টা পাহাড় কাটছে, সিডিএ কোথায়? চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটি। সে চট্টগ্রামের সমস্ত সুযোগ সুবিধা সব কিছু দেখবে, সে নিজে 16টা পাহাড় কাটে, তাহলে অন্যরা যারা ব্যক্তি মালিকানাধীন তারা কি করবে? তারা সুযোগ পাবে এটা কাটার জন্য। তা আপনি যেটা বলছেন যে অবশ্যই তারা এটা, আরেকটা যেটা বলল যে আমাদের সব কিছুতেই বাণিজ্যিকীকরণ, মানে সব কিছু, যে ঢাকাতে আপনার কি আনোয়ারা উদ্যান, সেটা আপনি এত বড় একটা উদ্যান ছিল, আপনি কি করছেন মেট্রো রেলের জন্য জায়গাটা নিয়েছেন মালামাল রাখার জন্য, এখন সেটাকে আপনি দখল করে বাণিজ্যিক ভবন করবেন। আমরা একটা জিনিস খেয়াল করি না যে আমার এই পার্ক জনগণের জন্য যদি আমার খেলার মাঠ, ওপেন স্পেস থাকে, সবুজ বলয় থাকে, এটা যে আমাদের জনস্বাস্থ্যের যেই প্রভাব, মানে আপনার ভালো জনস্বাস্থ্য উন্নয়নে যেটা কাজ করবে সেটা আমরা চিন্তা করি না। আমরা কি করতেছি? স্বাস্থ্য সেবা কেন্দ্র যত তৈরি করা যায়, কারণ তাহলে তো মানুষ জানো এগুলি যত না থাকবে তত মানুষ অনেক রোগ শোকে ভুগবে, তত আমার স্বাস্থ্য সেবা কেন্দ্রের প্রয়োজন। জি ধন্যবাদ আপনাকে। পরে আবার আসবো। জনাব জিয়াউর রহমান, এই যে উন্নয়ন এবং পরিবেশকে রীতিমতো মুখোমুখি করে দেওয়া হলো, মানে এটাকে আপনি কিভাবে দেখছেন? আমাদের উন্নয়ন দর্শনটাই ত্রুটিপূর্ণ। আর দ্বিতীয়ত হচ্ছে উন্নয়নটা, একটু আগে সৈয়দ রেজওয়ান হাসানও বলছিলেন অর্থনীতি নিয়ে, যে অর্থনীতিটা কার, দেশের সাধারণ মানুষের নাকি একটা গোষ্ঠীর? উন্নয়নটাও হয়ে গেছে আসলে একটা গোষ্ঠীর উন্নয়নের মতো করে। উন্নয়নটা যতটা, এই উন্নয়নের মধ্যে মানুষ নাই, এই উন্নয়নের মধ্যে মানবিক কোনো অ্যাপ্রোচ নাই, মানুষের দীর্ঘমেয়াদে কী হবে, এই দেশের ভবিষ্যৎ কী হবে সেগুলো নিয়ে ভাবনা হচ্ছে বড় বড় স্থাপনা করব, বড় বড় শোডাউন করব, অনেক টাকা ব্যয় হবে এবং এই টাকার ভাগ নানা জায়গায় যাবে। এই আমাদের উন্নয়ন পরিকল্পনাগুলোর মধ্যে কোনোভাবে কখনোই এই পরিবেশকে বিবেচনায় নেওয়া হয় না। এই প্রজেক্টগুলো হচ্ছে আমরা দুর্ভাগ্য। আপনি বন কাটলেন, তাতে বনের কি ক্ষতি হবে, দীর্ঘমেয়াদী পরিবেশের কি ক্ষতি হবে, দেশের বা জলবায়ুর কি ক্ষতি হবে, সেগুলো আপনার জীবন জীবিকার কি প্রভাব পড়বে, সেগুলোর কোনো স্টাডি করা হয় না। আপনি একটা স্থাপনা করবেন, তার এখান থেকে রিটার্ন কী আসবে, আপনি ইনভেস্টমেন্ট কী করছেন তার কোনো কিছু নয়। এবং কিছুদিন যাবত যে আলোচনা হচ্ছে যে এই শহরে তো উত্তাপ বেড়ে যাচ্ছে, তাই না? প্রচণ্ড আমরা কিছুদিন তাপপ্রবাহ দেখলাম,
এর সাথে এই ঢাকা শহরে আরো কিছু অনুষঙ্গত যুগ হয়েছে। বড় বড় ভবনের যে আপনি এসি কথা বললেন, এসি থেকে নির্গত হচ্ছে, উত্তাপ নির্গত হচ্ছে। পাশাপাশি আমরা যে কাচের ভবনগুলো তৈরি করছি, এটা কি আমাদের জলবায়ুর সাথে যায়? আমাদের জলবায়ুর সাথে যায় না। দুটো হচ্ছে এটা একটা বিষয়, আর একটা হচ্ছে এই গ্লাসের কারণে আপনার সৌর তাপ যেটা আছে, সূর্যের আলো, সেটা আবার রিফ্লেক্ট করে উত্তাপ ছড়ায়। এই জিনিসগুলো কি আমাদের কোনোভাবেই বিবেচনায় নেওয়ার মতো ছিল না, কারণ আমরা বিবেচনায় নিতে চাই না। আমরা এটা প্রয়োজনই মনে করি। আমরা প্রয়োজন মনে করি স্থাপন আমার মাথায় এসছে, আমাদের প্রজেক্ট করতে হবে, করে ফেলতে হবে। এখান থেকে বিশাল নানা ধরনের সুবিধাবোধী গ্রুপ থাকবে, তারা বেনিফিটেড হবে। তার বেনিফিটটা ঠিক থাকলেই সব কিছু হয়ে গেছে। দেশটা আসলে যেটা হয়ে গেছে, দেশটা আসলে মালিকানায় আসলে জনগণ নাই, দীর্ঘদিন ধরেই নাই। আমরা শুধুমাত্র 1 বছর 2 বছর 5 বছর বা এই সরকার কথা বলবো না, দীর্ঘদিন যাবতই নাই। এই দেশে সুশাসন নাই, যার ফলে যখন যারা আসে তাদের সাথে মিলে কিছু অসাধু আমলা, কিছু ব্যবসায়ী, কিছু রাজনৈতিক নেতা, তারা ভাগযোগ করে কিভাবে দখল করা যায়, আরো কিছু কিভাবে বিক্রি করা যায়, কিভাবে বাণিজ্যিকীকরণ করা যায়, কিভাবে উন্নয়নের নামে এখান থেকে লুটপাট করা যায়, সেগুলোই চলছে। এবং আপনি দেখেন রাষ্ট্র প্রশ্রয় দিচ্ছে, রাষ্ট্র কখনো কখনো পৃষ্ঠপোষকতা করছে। একটু আগে প্রথম যে প্রশ্ন আপনি আমাকে করেছিলেন, কিভাবে উজাড় হচ্ছে ভাওয়ালের বনভূমি, আমি যদিও বনভূমি নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু তবুও পরিবেশের সাথে সম্পৃক্ত একটা কথা বলি, সেগুলো যে নদী রক্ষা কমিশন একটা আছে আমাদের, মনে আছে? মাঝখানে নদী রক্ষা কমিশন বলেছিল নদী দখলকারীদের তালিকা তো প্রকাশ করা হবে, এবং এই প্রসঙ্গে নদী খেকুদের নাম নিয়ে একজন মন্ত্রীর নাম, নারী মন্ত্রীর নাম উচ্চারণ করা হয়েছিল, এবং তার কয়েকদিনের মধ্যে আমরা দেখলাম ওনার মেয়াদ পার হওয়ার আগেই ওনাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্র যখন এইরকম এক্সাম্পল সেট করে, তখন কিন্তু এইরকম লুটেরা যারা আছে তারা কিন্তু অনেক বেশি কি বলবো, আরো বেশি উৎসাহী হয়ে ওঠে, আরো বেশি সাহসী হয়ে ওঠে, আরো বেশি বেপরোয়া হয়ে ওঠে। ঠিক আছে, রাষ্ট্র তাদেরকে সুরক্ষা দেবে। আমরা বহু সচিবদের এক্সটেনশন দেখেছি, কিন্তু যিনি তালিকা করেছেন না, তার কিন্তু আর এক্সটেনশন হয়নি। সেই আপনি এই যে ভুল প্রজেক্টগুলো হচ্ছে, এই যে ক্ষতিগুলো হচ্ছে, তার কোনোটারই আপনি দেখেছেন কারা প্রজেক্ট অ্যাপ্রুভ করেছিল, কারা বাস্তবায়ন করেছিল, কারো শাস্তি হয়েছে? আজ পর্যন্ত হয়নি। এই বনের জমি উদ্ধার হবে, কিন্তু এই বনের জমি যদি উদ্ধার হয়ও, আপনি দেখবেন না যে যারা দখল করেছিল তাদের বিরুদ্ধে মামলা হবে, যারা ওই সময় কাগজপত্র দিয়ে ছাড়পত্র দিয়েছিল তাদের বিরুদ্ধে কোনো কিছু ব্যবস্থা নেওয়া হবে, আপনি দেখবেন না। আপনি ওয়াসার একটি আপনার জায়গাটির নাম আমি এখন ভুলে গেলাম, ওয়াসার একটা প্রজেক্ট করা হয়েছিল যে হিমালয় থেকে নাকি একটি পানির স্রোত ধারা এসছে, সে এখান থেকে পানি আনা হয়েছে, বিশুদ্ধ পানি আসবে। 4,000 কোটি টাকা বিনিয়োগ করার পর প্রজেক্টটা বাতিল করা হয়েছে। এইটার জন্য কি আজ পর্যন্ত কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? কিংবা আপনি ভুল এই 4,000 কোটি টাকার জবাবদিহিটা করবে কি? আসলে করবে যারা প্রজেক্টটা নিয়েছিল তারা করবে। যে রাজনৈতিক কর্তৃপক্ষ ছিল, যদি একনেক মিটিংয়ে অ্যাপ্রুভ হয়ে থাকলে, তাহলে একনেক মিটিংয়ে যারা দায়িত্ব ছিল তাদের মধ্যেও তো দায়িত্ব আসে। দায়িত্ব তো এড়ানোর কোনো সুযোগ নাই। বিভিন্ন স্তরে বিভিন্ন পরিমাণের দায়িত্ব আছে, কিন্তু দায়িত্ব তো একদম। সেই 4,000 কোটি টাকার সুবিধাভোগী যদি অনেকেই হয়ে থাকে, তাহলে তো সেটা হবে কিভাবে? এইটা তো হচ্ছে সমস্যা। আপনি কক্সবাজারে যদি আপনি বিশেষ প্রশিক্ষণ একাডেমির নামে একাডেমির অ্যাপ্রুভাল হয়ে যায়, এর দায়িত্ব আপনি এড়াতে পারেন? তো রাষ্ট্রযন্ত্র এর সাথে যুক্ত না, প্রশাসন যুক্ত না, রাজনীতি যুক্ত না, এই হচ্ছে বিষয়। সুতরাং এখান থেকে যদি বের হতে হয়, আসলে দরকার হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা এবং সুশাসন। আগে শুধুই কেউ বলতে পারে জনগণ যদি সচেতন না হয়, জনগণ যদি দায়িত্বশীল না হয়, তাহলে কেউ করবে। আমি আগে মনে করি যে উপর থেকে সব ঠিক হয়ে আসলে আস্তে আস্তে সকল কিছু ঠিক হবে। গভর্নমেন্টকে উপর থেকে পরিবর্তন করতে হবে, নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, দায়িত্বশীলতার জায়গাগুলো আনতে হবে, দৃষ্টিভঙ্গি। আরেকটা আমি ছোট গল্পের মতো বলি, আমি যে সাংবাদিকতা করি আজকে 20 বছরের উপরে, 15-16 বছর আগে প্রেস ক্লাবে একটা প্রেস কনফারেন্স হয়েছিল। এফবিসিসি এর একজন ভাইস প্রেসিডেন্ট প্রকাশ্যে বললেন যে আমরা জমির অভাবে ইন্ডাস্ট্রি করতে পারছি না, চট্টগ্রামে অনেক পাহাড় আছে, পাহাড়ের কি কাজ আমাদের, এইগুলো আমাকে কিছু দিয়ে সমান করে দিলে তো আমরা এখানে ইন্ডাস্ট্রি করতে পারি। আপনি বুঝেন যে কি পরিমাণ লোভ, কি পরিমাণ বেপরোয়া আমাদের লোকজন, যে পাহাড় কেটে পাহাড়ের কোনো কন্ট্রিবিউশন নাই, পাহাড়ের যে কন্ট্রিবিউশন আছে, বনের যে কন্ট্রিবিউশন আছে, সে বোঝার মতো মানসিকতা আমাদের পলিসি মেকার, আমাদের ব্যবসায়ী, আমাদের আমলা, এদের মধ্যে নেই। আবার যারা বুঝে তারা লোভের কাছে বন্দী, তারা হচ্ছে অনিয়ম ভাগের কাছে বন্দী। এখন সরকারকে যে আসলে এগিয়ে আসতে হবে। সরকার যদি শক্তভাবে অবস্থান নেয়, আপনি ধরেন একটা করে এক্সাম্পল সেট করেন, আপনি গাজীপুরেই যান, যেসব ইন্ডাস্ট্রি হয়েছে, যে ইন্ডাস্ট্রিগুলো বন দখল করেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন। এবং এখানে বিনিয়োগের কথা চিন্তা করা যাবে না, এই কথা বলা যাবে না যে এরা তো 100 কোটি টাকা বিনিয়োগ করে ফেলেছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে তো ক্ষতি হবে, এত টাকা ফরেন কারেন্সি খরচ করে ইন্ডাস্ট্রি কাঁচামাল এনেছে কিংবা মেশিনারি এনেছে, আপনার আপাতত এই চিন্তা করলে চলবে না। আপনি তাদের বিরুদ্ধে অ্যাকশনে যান। এবং কে তাকে পারমিশন দিয়েছিল, কে পরিবেশ অধিদপ্তরে কে ছাড়পত্র দিয়েছিল, কে দায়িত্ব ছিল,
বন বিভাগের ছাড়পত্র দিয়েছিল, আপনি তাদেরকে ধরেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, আপনি দেখবেন যে আগামী দিনে আর ওই জায়গায় কেউ সাহস করবে না। কিন্তু আপনি একটা এক্সাম্পল সেট করবেন না, কারোদের ব্যবস্থা নেবেন না, তাহলে এরা দিন দিন আরো ব্যাপরা হবে, আরো নতুন নতুন লোক যুক্ত হবে, যতটুকু অবশিষ্ট আছে সেটা আপনি দেখবেন আগামী 10 থেকে 15 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশের ক্ষতি না করে গাছ না কেটেও কি উন্নয়ন করা যায় না? আমি তো সবসময় বলি যে এটা আমাদের মাথার মধ্যে ইচ্ছা করে ঢুকিয়ে দিয়েছে যে উন্নয়ন করতে গেলে পরিবেশের ক্ষতি করতেই হবে। আমি বন থেকে একটু সরি, আপনি হাজারীবাগ ট্যানারিতে আসেন। ট্যানারিটাকে আমরা কতদিন সংগ্রাম করে সাভারে নিলাম, এখন সে সাভারে গিয়ে সে ধলেশ্বরী নদী দূষণ হচ্ছে। ট্যানারি কি নদী দূষণ না করে পরিচালনা করা যায় না? নিশ্চয়ই যায়। আমার ভূমি অল্প, এর মধ্যে আমার মানুষের খাওয়ার জন্য কৃষি করতে হবে, আমাকে বন করতে হবে, আমাকে শিল্প করতে হবে, কিন্তু প্রত্যেকটা দেশে একটা ন্যূনতম মাত্রা তো থাকে। ধরেন 25 ভাগ বনভূমি থাকে, আমি হয়তো আমার দেশ ছোট বলে এত লোক বলে 25 পারলাম না, আমি তো 20 পারব, 20ও যদি না পারি 18 পারবো, কিন্তু আমি তো 12-13 দিয়ে সন্তুষ্ট হবার উপায় নেই। পাহাড় না কেটে যে সিকান্দার শাহ যে রাস্তাটার কথা বললেন, ওই রাস্তাটা কিন্তু পাহাড় না কেটে যে করা যেত, এটা এখন চট্টগ্রামের মেয়র মহোদয় বলেন। তখন আমরা বলতে গেলে আমরা বিরোধী রাজনীতি করি, আমরা উন্নয়নের বিরোধী, নানান কথা আমাদেরকে শুনতে হয়। কথা শুনতে আমার কোনো সমস্যা নেই, আমি স্পষ্ট করে বলতে চাই উন্নয়নের সাথে পরিবেশের কোনোই বিরোধ নেই। এটা হচ্ছে দ্রুত টাকা বানানো, দ্রুত কিছু দেখানোর যে একটা মানসিকতা, সেখান থেকে, এবং ভূমিটাকে গ্র্যাব করা, ল্যান্ডটাকে গ্র্যাব করা, এটাই হচ্ছে মূল কথা। এর সাথে জনগণের বা জাতীয় উন্নয়নের কোনো সম্পর্ক নেই। আমরা আজকে অনেকক্ষণ কথা বলেছি যে সমস্যাগুলো নিয়ে। ভাই, আমরা আসলে সমস্যাগুলো সবাই জানি, কিন্তু আগামী 15 বছর, যেটা আমার আগের বক্তা বললেন যে সব হারিয়ে যাবে, সেটা না যাওয়ার জন্য আমাদের কি করণীয়, আমার মনে হয় যে আমরা নাগরিক সমাজ কি করতে পারি সেটা নিয়ে একটু কথা বলা দরকার। আজকে আপনার এখানে যতগুলো কথা আসলো, খুব ভালো হয় যে সমস্ত এলাকাগুলো নিয়ে আমাদের কনসার্ন, সেই সমস্ত এলাকাগুলোর ব্যাপারে যদি আমরা এখনকার যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আছেন তাকে একটা চিঠি লিখি, এবং তার সাথে আমরা একটা সাক্ষাৎ চাই যে বন খেকোদের প্রতিহতকরণে সরকার কি করতে পারে, আমরা কি করতে পারি। এটা জরুরি হয়ে গেছে, কারণ আমি জানি যে উনি মন্ত্রিত্ব গ্রহণ করার পরে গাজীপুর থেকে উনি কিন্তু ভাই কয়েকটা রিসোর্ট উঠিয়ে দিয়েছেন, এবং সে সমস্ত রিসোর্টের কেউ কেউ আবার গিয়ে হাইকোর্টে মামলা করছে, স্থগিতাদেশ আনছে। এবং আপনি এতক্ষণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে বললেন না, জানেন মিডিয়া একজন ব্যক্তিত্বেরও ওখানে একটা রিসোর্ট আছে, কি করবেন আপনি বলেন? হ্যাঁ, আমরা আসলে ব্যাপারটা এমন হয়ে গেছে যে মানে আমার এখন কাজ করতে গিয়ে আমারও তো ঢাকা শহরে একটা জমি লাগে না, আমার প্রতিষ্ঠানও তো একটা জমি লাগে। আমি ভয়ে কোনোদিন কোথাও আবেদনও করতে পারি না যে কোথায় আবেদন করবো, এগুলো তো জলাশয় ভরে বানাচ্ছে, এগুলো তো বন কেটে বানাচ্ছে। পূর্বাচলের তো দ্বিতীয় ফেজে তো প্রশ্নই নেই, প্রথম ফেজে তার একটু প্রশ্ন আছে। কাজে ভাই, আমি মনে করি যে আমাদের সমাধানের দিকে যদি যেতে হয়, আমাদের আসলে একটা বন রক্ষার মাস্টার প্ল্যান দরকার। সেই বন রক্ষার মাস্টার প্ল্যানে কোথায় কোথায় হারিয়ে যাওয়া বন আমরা কেমন করে ফেরত আনবো, এটা প্রয়োজন। আর পাহাড়, আর কয়টা পাহাড় আছে যেগুলো কেটে ফেলতে হবে বলেন? চট্টগ্রামের এক কাউন্সিলর আছে, জসিম নাম ওনার, উনি দেদারসে পাহাড় কেটেই যাচ্ছেন, উনার পাহাড় কাটার বিরুদ্ধে। এবং উনাকে তো ঠেকানো যাচ্ছে না, মানে উনার পিছনের শক্তিটা বুঝতে পারছি না। উনাকে তো ঠেকানো যাচ্ছে না, উনি তো আদালতের নির্দেশনা মানে না। উনি আদালতের নির্দেশনা মানে না, স্থানীয় সরকার মন্ত্রণালয় ওনাকে সাময়িক বরখাস্ত করেছে, উনি তাও থামছেন না। একজন কাউন্সিলরকে কন্ট্রোল করা যায় না? একটা রাজনৈতিক দলের এইটুকুন আমাদের চেইন অফ কমান্ড নেই, এইটুকুন ইন্টিগ্রিটি দেওয়ার দায়বদ্ধতা নেই? আমাদের এই যে আজকে ডায়লগ গুলো হচ্ছে, আজকে যদি আমাদের পরিবেশ ও বন মন্ত্রী থাকতেন, উনাকে যদি আমরা বলতে পারতাম আমরা একটা বন রক্ষায় রোড ম্যাপ চাই, যে আমাদের একটা রোড ম্যাপ দেন যে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে কেমন করে আপনি বনগুলো ফেরত আনবেন, আর কেমন করে কোথায় কোথায় আপনি আরো বেশি বনায়ন করবেন। বনায়ন তো আসলে আরেকটা কথা আপনাকে বলি ভাই, প্রায় সময় আপনি দেখেন রাস্তার পাশের বড় বড় গাছগুলো কেটে ফেলতে হবে। বন বিভাগের যুক্তি কি জানেন? সামাজিক বনায়ন বিধিমালার অধীনে এগুলো করা হয়েছিল। সামাজিক বনায়ন বিধিমালাতে বন বিভাগ উপকারভোগী নিয়োগ করে, উপকারভোগীরা গাছগুলো লাগায়, বন বিভাগই টাকা পয়সা দেয়, চারা দেয়,
ওই গাছটার প্রজাতির উপর ভিত্তি করে গাছটা কেটে ফেলতে হয়। শাল হলে 30 বছর, সেগুন হলে 20 বছর, কেটে ফেলে ওই টাকাটা উপকারভোগীকে দেয়। আপনি ভাবতে পারেন মহাসড়কের পাশে বড় বড় গাছগুলো সামাজিক বনায়নের এই ভ্রান্ত বিধিমালার যুক্তি দিয়ে কেটে ফেলা হচ্ছে। উপকারভোগীদেরকে উপকার দেওয়ার আর কোন রাস্তা বন বিভাগ বের করতে পারে না। মিহিরদা থাকতে, মিহিরদা আমাকে দিয়ে সামাজিক বনায়ন বিধিমালা একটা করিয়েছিল। মিহিরদা, আপনার মনে আছে 2010 সালের সেই বিধিমালাতে আমরা ওই গাছ কাটা বাদ দিয়ে দিছিলাম, কিন্তু আমলারা আবার ওই গাছ কাটা ঢুকিয়েছে। আমরা বলেছিলাম নেপালের আলোকে করো, ওরা ফল নেবে, ওরা কাঠ নেবে, ওরা দরকার হলে একটু পারিশ্রমিক নেবে, কিন্তু ওরা গাছ কাটতে পারবে না। হ্যাঁ, কিন্তু এইটুকুন বদলাতে সরকারকে আমরা, একটা দেশের বন বিভাগ তার পারফরমেন্স কেমন করে জাজ করা হয় জানেন? গাছ কেটে সে কত টাকা পাইছে তাই দিয়ে বন বিভাগের পারফরমেন্স জাজ করা হয়। তো এইরকম ভ্রান্ত দর্শনের বন বিভাগ দিয়ে আপনি বন কেমন করে রক্ষা করবেন? মিহিরদা, আজকে আপনাকে বলছি, ওই 2010-এর সামাজিক বনায়ন বিধিমালা যেখানে স্থানীয় জনগোষ্ঠীর হাতে ক্ষমতা দিয়েছিল, তার অধীনে একটা সামাজিক বনায়ন আজ পর্যন্ত বন বিভাগ করেনি। তো আমাদের এই বনায়ন নীতিমালাটাকেই তো বদলাতে হবে। এইটা বদলানো কি খুব কঠিন কাজ? বিশ্বের অন্যান্য দেশ বদলে ফেলেছে না? আমার জানা মতে পৃথিবীর আর কোন দেশ বন কাইটে সরকারের কোষাগারে টাকা দিয়ে তারপরে নিজের দক্ষতা প্রমাণ করে এটা জানা নাই ভাই। জি, ধন্যবাদ আপনাকে জনাব মীরকান্তি মজুমদার। রেজওয়ানা আপার কথার যদি আপনি একটু, উনি যেটা বলছিলেন আপনাকে উদ্দেশ্য করে যে উদ্যোগটা নিয়েছিলেন, সেই উদ্যোগটা আপনাদেরই এক পক্ষের স্বার্থে বলি হয়ে গেল কেন? ওই যে বলি হয়ে গেল কেন, ওই একটা হলো যে প্রথমেই আমি যেটা বলেছি কন্ট্রিবিউটরি নেগলিজেন্স, এবং চট্টগ্রামের যে আলোচক ভদ্র এখানে আজকে অনলাইনে বললেন যে আমাদের সচেতনতার অভাব। এখন যেমন একটা আমি এক উদাহরণ দিয়ে বলি, পরিবেশ 2009 সালে আমি ওখানে সচিব থাকাকালে আমরা পরিবেশ পদক চালু হয়, জাতীয় পরিবেশ পদক, এবং প্রথম পদক যিনি পান তার নাম হলো গহের আলী টিকাদার। উনি পেশায় ছিলেন ভিক্ষুক। উনি 40 বছর যাবৎ ভিক্ষা করেছেন, এবং ভিক্ষা করে ওই সন্ধ্যা সারাদিন ভিক্ষা করে তালিরাটি ভিক্ষাও করতেন, তালিরাটি জোগাড় করতেন, এবং সন্ধ্যাবেলা উনি এইগুলো লাগাতেন। এবং নওগাঁ রাজশাহীর পত্নীতলা মহাদেবপুর এলাকায় 12 কিলোমিটার রাস্তার দুপাশে কিন্তু উনি 40 বছর তাল গাছ লাগিয়েছেন, এবং সেই তাল গাছগুলো অনেক বড় হয়েছে এবং দুই পাশে দেখতেও সুন্দর ছিল। আমরা এই পরে তাল গাছের ছবি পাঠাতে বললাম, আমি একটা এনজিওর সাথে এখন জড়িত, তো উদ্দীপন। তখন আমরা খোঁজ করে দেখা গেল যে সেই কোনো তাল গাছ নাই। অর্থাৎ সেই পরিবেশ পদক পেল যে সেই গহের টিকাদার 1 বছর পরে পদক দেওয়ার 1 বছর পরে উনি মারা যান। তা এখন আমরা যা তাল গাছ নাই কেন, যে রাস্তা এক্সপ্যানশন হয়েছে এই জন্য দুই পাশের গাছ কিন্তু সব 18,000 গাছ সবগুলো কেটে ফেলছে। এখন এই নিয়ে কিন্তু একটা তাল গাছ বড় হতে অন্তত 20 থেকে 25 বছর উনি 40 বছর যাবত লাগিয়েছেন। এখন সেই তাল গাছ নাই কেন? তাল গাছ নাই যে রাস্তা এক্সপ্যান্ড হয়েছে। অথচ এক্সপ্যানশনটা যদি এক সাইড করতো তাহলে ওই তাল গাছের একটা সাইড যেত রাস্তার মাঝে, আর এক সাইড রাস্তার পাশে থাকতো, মানে একটা গাছও কাটা লাগতো না। কিন্তু এইটা এবং এইটা যে কাটছে এইটা কোনো পত্রিকাও দেখি নাই। তার মানে আমরা এত অসচেতন, এই কোনো পত্রিকা কাটে নাই। পরে উদ্দীপন থেকে আমরা সেই গাছগুলো লাগিয়েছি, এবং আমরা সেখানে একটা নামই দিয়েছি, প্রকল্প নিয়েছি আমাদের নিজস্ব অর্থায়নে উদ্দীপনের, যে এই গহের আলী টিকাদার বনায়ন, এই বনায়ন তাল গাছ বনায়ন প্রকল্প। আমরা উদ্দীপন থেকে গতবার থেকে শুরু করেছি। আমরা উদ্দীপনে 55,000 সমিতি আছে, আমরা প্রত্যেক সমিতিতে একটা গাছ রাস্তা ধরেছি যে আমরা 10 বছরে সে রাস্তা কমপ্লিট করবো, এবং 10 বছরে এই 55,000 রাস্তা দুই পাশে তাল গাছ লাগাবো। আমরা গতবার থেকে শুরু করছি, গতবার লাগিয়েছি, এবার লাগাবো, এবং এই 10 বছরে স্বেচ্ছাশ্রমে আমরা এই 55,000 রাস্তা লাগাচ্ছি। কাজে আসলে মানুষকে সচেতন করতে হবে, যেটা চট্টগ্রামের আলোচক বন্ধুরা বললেন। এই একটা, আর একটা হলো যে আমরা যেমন আমরা জ্ঞানের দিক থেকে আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। যেমন আমরা এই 2004-05 আমি যখন পরিবেশে জয়েন্ট সেক্রেটারি ছিলাম, তখন কিন্তু ওই যে ইসে কাটা হলো নোয়াখালীর থেকে, ওই যে ডাকাত ধরার নামে নোয়াখালীর চরাঞ্চলে বনায়নটা কেটে ডাকাতের জন্য গাছ কেটে ফেলা, ডাকাত ধরে, হ্যাঁ ডাকাত পালাই থাকে, কাজে ডাকাত ধরার নামে গাছগুলো কেটে ফেলো। কিন্তু সেখানে কিন্তু উদ্দেশ্য ছিল চিংড়ি মাছ চাষ করা, কিন্তু চিংড়ি মাছ হয় না। চিংড়ি মাছ সেখানে হয় না, কারণ হলো এই স্যালাইন চিংড়ি মাছ ওই কক্সবাজারে যেখানে দিছে সেখানেও চিংড়ি মাছ হবে না। চিংড়ি মাছ কিন্তু কক্সবাজারে চিংড়ি মাছ তৈরি হয়, চিংড়ি মাছ ফোটা তৈরি হয়, প্লেনে করে আসে, যশোর আসে, তারপরে সুন্দরবনের উপরগুলো আসে। কেন? যে সুন্দরবন চিংড়ি মাছ সেইখানেই হবে
যে যেখানে সুন্দরবনের উপকূলে হয় কেন, এই সুন্দরবনের এই পাশে বাগেরহাট, তারপরে এই খুলনা, সাতক্ষীরা, এর যে দক্ষিণাঞ্চলে যে উপজেলাগুলো সেখানে চিংড়ি মাছ হয়। অর্থাৎ সুন্দরবনের মধ্যে ওই যে সুন্দরবনে তো ওই ম্যানগ্রোভ, তো ম্যানগ্রোভ কিন্তু লবণে বাঁচে না, ওর তো লবণ সল্ট এক্সক্রিটিং গ্ল্যান্ড আছে, ওর শিকড় দিয়ে নেওয়ার সময় বা পুষ্টি নেওয়ার সময় সল্ট এক্সক্রিট করে ফেলে, পাতা ঝরাই দেয়, বডি দিয়ে ছাল ঝরাই দেয়, লবণ দিয়ে ঝরাই দেয়, কাজে বায়োমাস ড্রপিং বেশি। আর লবণে আর ওই ম্যানগ্রোভের ওইখানে মাটিতে এই মাইক্রোব অর্গানিজমের সংখ্যা অনেক গুণ বেশি। আমার একটা কথা বারবার মনে হচ্ছিল, আজকে থেকে কয়েকদিন আগে পত্রিকায় একটা লেখা উঠেছিল ডক্টর ইকবাল হাবিবের, সেটার আপনার হেডলাইন ছিল যে আমাদের এখানে পরিবেশ নিয়ে কোনো পরিকল্পনা নেই, অর্থাৎ টোটাল অ্যাবসেন্স অফ পরিকল্পনা রিগার্ডিং পরিবেশ। এই এখন আমরা যেগুলো কথা বললাম এই সবগুলো দিয়ে দেখা যাচ্ছে ওই বিচ্ছিন্নভাবে এক একটি প্রজেক্টের কথা কেউ যার পছন্দ হয় বা যার লাভ আছে সে তুলে ধরে, এবং সেটা সরকারের কোনো মানুষের সামনে তুলে ধরতে পারলে তাহলে সেটা আলো দেখে এবং সেভাবেই সেটা গড়ে ওঠে। এবং ওটার যে একটা ভবিষ্যৎ আছে এবং ওটার যে একটা সাধারণভাবে সবাইকে উপকার দেওয়ার একটা সুযোগ ছিল, সেই সুযোগ গ্রহণ করার কথা কেউ ভাবে না। যিনি প্রথমত কথাটা তুললেন তিনি তার অত্যন্ত ক্ষণস্থায়ী সুবিধার স্বার্থে ব্যাপারটি তুলে ধরেছেন সরকারি কোনো আমলার কাছে অথবা সরকারি কোনো প্রতিনিধির কাছে। আমাদের এই সরকারি প্রতিনিধি, সরকারি আমলারা, এরা যে পরিচালিত হবেন কোনো একটা বড় পরিকল্পনা দ্বারা, সেই পরিকল্পনার ডকুমেন্টটা আমাদের নাই। সুতরাং আমরা এত কথা বলার পরেও আমাদেরকে একটা কথা কিন্তু মনে রাখতে হবে যে আমাদের শেষ যেটা কথা হওয়া উচিত সেটা হচ্ছে যে এগুলোর জন্য একটা পরিকল্পনা অবশ্যই থাকতে হবে, এবং যখনই যে কোনো ছোট প্রকল্প বা নতুন কিছু সামনে আসুক সেটা ওই পরিকল্পনার মধ্যে ফিট হয় কিনা সেটা দেখে তারপরে মন্ত্রী মহোদয় সেটার জন্য আগ্রহী হবেন। অপরিকল্পিত একটা অবস্থায় পড়ে আছে, আর যেখানে যেমন খুশি তেমনই করছে, এবং এটা অস্বাভাবিক না। বাংলাদেশের স্বার্থ আমার যেখানে আছে সেখানেই আমি দৌড়াবো, এবং আমাদের রাজনীতি যা হয়ে গেছে এখন আর আশা করা কিছুই নাই যে রাজনীতি আমাদেরকে কুপথ দেখাবে। প্রফেসর সেকেন্দার খান, রোহিঙ্গাদের তাণ্ডবে পার্বত্য চট্টগ্রামের অবস্থা এমনিতেই নাজুক, তারপরেও পাহাড়ের ভেতরে সংরক্ষিত এলাকায় অবৈধভাবে ইট ভাটা তৈরি হচ্ছে, সেখানে পাহাড়ের মাটি ব্যবহার হচ্ছে, বনের গাছ কেটে জ্বালানি বানানো হচ্ছে, এগুলো প্রতিরোধের উপায় কি? এগুলো প্রতিরোধের কোনো উপায়ই নাই। তার কারণ হচ্ছে এগুলো যারা করছেন তারাই ক্ষমতাবান। আপনি আমি এইরকম একটা মিটিং এ বসে বা পত্রিকায় কথা তুলতে পারি, কিন্তু সেটা আসল জায়গায় গিয়ে কোনো কাজে দেবে না। এগুলোর আসল ব্যাপারটা হচ্ছে যে যারা ক্ষমতাবান তাদেরকে বুঝতে হবে, ক্ষমতাবানদের বোঝাতে হলে আপনার একটা ডকুমেন্ট দরকার। ডকুমেন্ট বলতে হবে যে পার্বত্য চট্টগ্রামে তাহলে আমরা কোন পরিণতির দিকে যাচ্ছি? যদি এভাবেই চলতে থাকে? সুযোগ সুবিধা প্রকৃতি এতদিন দিয়ে এসছে, সেই প্রকৃতিকে আমরা যখন ফুটতে শুরু করেছি তখন প্রকৃতি নিজেই সংকুচিত হয়ে যাচ্ছে। আমাদের আর কোনো ভবিষ্যৎ নাই। জি, অ্যাডভোকেট সৈয়দ রিজওয়ান হাসান, দেশের প্রচলিত আইন গাছ, বন এবং বনাঞ্চলকে কতটুকু প্রোটেকশন দিতে পারছে? গাছ তো একদমই পারছে না, কারণ গাছ নিধনে মানে প্রফেসর সেকেন্দার বললেন, কিন্তু আমাদের আসলে মানে আর কিছু করার নাই, কারণ পারে না। শোনেন, স্যারের কিছু করার নাই, তারপরেও স্যার দেখেন আমাদের সবার মধ্যে অভিভাবক হয়ে আজকে রাত জেগে বসে বসে উনি কিন্তু কথা বলছেন। উনি একটা আশা আছে বলেই কথা বলছেন, কিন্তু আশাহত হওয়ারও অনেক জায়গা উনি দেখেছেন। হ্যাঁ, আমরা চট্টগ্রামে একসাথে, ভাই বিশ্বাস করেন এমন কোনো মন্ত্রী নেই, মেয়র নেই, ডিসি নেই, চেয়ারম্যান নেই যাকে নিয়ে যায়নি পাহাড়গুলো বাঁচাতে, কিন্তু শেষ রক্ষা তারপরেও লড়াই করতে হচ্ছে। এখন আমাদেরকে মাঠে নেমে যেতে হবে, মাঠে নামতেই হবে, মাঠে আমাদের উপস্থিতি টের পাওয়াতে হবে। 2 নম্বর কথা হচ্ছে ভাই যে আমাদের গাছ রক্ষায় নতুন করে আইন লাগবে। বিশ্বের সব দেশেই গাছ রক্ষায় পারমিশন লাগে,
আমাদের দেশের সরকার নীতিগত অনুমোদন দেয় কিন্তু আইনটাকে আর পাশ করে না। জি। এই আইনটাকে পাশ করতে হবে। আর ব্রিটিশ সরকারের আইন দিয়ে আপনি বন রক্ষা করতে পারবেন না। ওরা আমার দেশের বন রক্ষা করতে আসে নাই, বন থেকে রাজস্ব আদায় করতে এসেছিল। এখন আমার নতুন স্বাধীন দেশে বন আইন চাই না, বন সংরক্ষণ ও সুরক্ষা। জি, অনেক ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। বিশ্বের অনেক দেশ যখন নগর বন সৃজন করে সুফল পাচ্ছে, তখন আমরা রাজধানীতে সৌন্দর্য বর্ধনের নামে বিদেশি বনসাই গাছ এনে লাগাচ্ছি। এর কোনো সুফল কি নগরবাসী আদৌ পাচ্ছে কিংবা পাবে? না, সেটা তো আমরা বারবার বলে আসছি। হ্যাঁ, সেটা তো সুফল পাওয়ার কোনো সুযোগ নাই। ওটা তো সবসময় আমরা ড্রেসিং করে ছোট করে রাখছি। আমি যদি ছায়ার কথা বলি, ফুলের কথা বলি, ফলের কথা বলি, কোনোটাই সেটা দিবে না। তো সেই জন্য আমরা বলছি ওটা না, আমরা আমাদের দেশটাকে, আমাদের শহরটাকে সাজাবো আমাদের দেশীয় বৃক্ষ প্রজাতি দিয়ে। আমাদের ঢাকা শহর একসময় শালবনের অংশ ছিল। শাল ছিল এখানে 90%-এরও বেশি গাছ, বেশি। সেখানে তার সাথে প্রায় 100 প্রজাতির বৃক্ষ ছিল, যেগুলো কোনো নাম কেউ মেডিসিনাল, কেউ ফলের, কেউ ফুলের, কেউ সৌন্দর্যবর্ধক অথবা জ্বালানি ইত্যাদি। সেই গাছগুলো কিন্তু এখনও যদি আমরা খুঁজি, গাজীপুর, ইভেন পূর্বাঞ্চলে আমরা সেদিন একটা সার্ভে করে দেখেছি, আমরা 100-র মতো বৃক্ষ প্রজাতি পেয়েছি, যেগুলো ঢাকার মাটিতে টিকে থাকার মতো উপযুক্ত। তো সেই গাছগুলোকে আমরা যদি ফেরত নিয়ে আসতে পারি, অর্থাৎ আমার যেই জায়গাটা যেভাবে উপযুক্ত, ধরেন রোড ডিভাইডার, সেটা যদি চওড়া হয়, তাহলে আমরা সেই অনুযায়ী গাছের প্রজাতিটা অর্থাৎ প্রজাতিটা ঠিক করব। যদি একবারে ন্যারো হয় তাহলে ছোট, সেই প্রজাতি ঠিক করব, সেটা ছোট লাগাবো। যদি বড় হয়, সেখানে মাটির সাথে সংযোগ করা যায়, তাহলে আমরা বড় দেখি গাছ লাগাবো। সেখানে আমরা ফুলের গাছ হতে পারে, ফলের গাছ হতে পারে, আমাদের ওষুধি গাছ হতে পারে, বন্যপ্রাণী সহায়ক গাছ হতে পারে। অর্থাৎ জায়গাটা হতে হবে উপযুক্ত, সেটা অনুযায়ী প্রজাতি সিলেক্ট করে লাগালে হ্যাঁ আমাদের শহরটাকে সুন্দর করা যাবে। আমরা দুটো গাছকে আমরা জাতীয়করণ করেছি, একটা হচ্ছে জাতীয় ফল, একটা হচ্ছে জাতীয় বৃক্ষ। জাতীয় ফলকে তো আমরা লাগাই না, জাতীয় বৃক্ষ লাগাই না। দুটো কিন্তু ইকোনমিক্যালি খুবই গুরুত্বপূর্ণ। এখন ধরেন আমরা যদি এয়ারপোর্ট থেকে একটা বিদেশি মানুষ এসে নেমে যদি আমাদের এই মুহূর্তে ধরেন কাঁঠাল ধরিয়ে আছে পুরো গাছে, এটা দেখলে তো সে তো খুশি হয়ে যেত। যদি আম ধরিয়ে আছে পুরো গাছে, তাহলে কী সমস্যা ছিল? ধরেন এখন আমাদের ভিতরে আরেকটা মানসিকতা আসছে, আমরা ফলের গাছ সহজে রিকমেন্ড করি না। কেন? বলে টোকারে খেয়ে ফেলবে, মানুষ খেয়ে ফেলবে। আর টোকারে কি বাংলাদেশের মানুষ না? তারা খালি সমস্যা কি? তাহলে কিছু তো কমবে, তো খাদ্যের যে চাহিদা সেটা তো কমবে। তাহলে গাছ থেকে পেরে যদি খায় তার সমস্যা কোথায়? না, সেটাই আর কি। না, আমরা তো আমাদের ফলের গাছগুলো তো নিয়ে আসতে পারি। আমরা যেখানে বলছেন যে বিদেশি বন নিয়ে আসতেছি, সেখানে কাঁঠাল গাছ লাগালে তো কি সমস্যা ছিল? এই যে গাছ ভর্তি কাঁঠাল ঝুলে থাকতো, ঝুলে আছে। হ্যাঁ, ইভেন আমি আমার এই ক্যাম্পাসের কথা বলি, আমি যেখানে থাকি আমরা সেখানে অনেকগুলো কাঁঠাল গাছ লাগিয়েছি। আমরা গত কয়েক বছর যাবৎ কাঁঠাল খাচ্ছি এবং এই 90টা ফ্যামিলিতে আমরা ভাগ করে দিচ্ছি। আমাদের প্রচুর আম হয়, আম ভাগ করে দিচ্ছি। তো এই যে ধরেন সিজনে এটার সাথে পুষ্টি জড়িত, এই যে ধরেন এই বিশেষ করে সামারের যে ফল, সেটা খেলে আপনি বছরের বাকি সময় আপনি পুষ্টি সিকিউরিটি পাচ্ছেন। তাহলে এরকম যদি গাছগুলো যদি আমরা ঢাকা শহরের জায়গা অনুযায়ী, আমি বলছি না যে নর্থদের সব জায়গায় লাগাতে হবে না, এখন সমস্যাটা হচ্ছে কি অন্য জায়গায় আমরা তো চারা পাচ্ছি না। চারা যে সকল ডিপার্টমেন্ট অথবা বিদেশি চারা পাচ্ছেন, এই চারা পাচ্ছেন না, আমরা পাচ্ছি না। তো সেগুলো আমাদের বাংলাদেশের সরকারিভাবে অনেক নার্সারি আছে, সরকারিভাবে কৃষি বিভাগে অনেক বললাম শুনে আগে পরিকল্পনা যদি হয় যে আমরা এটা লাগাবো, 1 বছরও লাগে না চারা তৈরি করতে। না, চারা তো সেই তো মৌসুমের আগে চারা তৈরি করতে, পরিকল্পনা তো নাই, প্লাস হচ্ছে আমরা চারাও খুঁজে পাচ্ছি না। আমি চট করে ধরেন হাতের কাছে 1 লক্ষ মেহগনির চারা পাই, কিন্তু আপনি 1 লক্ষ গর্জন গাছের চারা পাবেন চট করে পাবেন না। তাহলে সেই জন্য আমরা দেশি গাছগুলোকে আগে তো প্রায়োরিটি করতে হবে, লিস্টে নিয়ে আসতে হবে। যখন তারা চারা তৈরি করবে, যারা নার্সারিগুলো, তাদের জন্য একটা পলিসি গাইডলাইন দরকার। ধন্যবাদ। তারা কি গাছ বিক্রি করবে? আমরা এত বড় মেলা আয়োজন করছি সরকারিভাবে, বিদেশি গাছগুলো বিক্রি করার জন্য না, এটাই আগে ধরতে হবে। তাহলে দেখবেন যে তারা দেশি গাছের চারাগুলো উৎপাদন করে আমাদের কাছে বিক্রি করবে। আপনি এখন যাই দেখেন ম্যাক্সিমাম হচ্ছে বিদেশি। জি, ধন্যবাদ। আমরা আলোচনা একদম শেষ পর্যায়ে। প্রকৌশলী আব্দুল সোবহান, অপ্রতিরোধ হয়ে ওঠা এই বন খেকোদের প্রতিরোধ করার উপায় কি? একটা বিষয় আসছে যে আমরা সচেতনতা অবশ্যই দরকার, কিন্তু সচেতনতার পাশাপাশি আইন প্রয়োগ ছাড়া পৃথিবীর কোথাও উন্নত দেশেও তো আইন আছে, তাই না? আমি বলবো সচেতনতা হলো
পাশ কাটানো কথা। এখন আমি উদাহরণ দিচ্ছি যে তাল গাছের কথা বললেন, যিনি লাগাইছেন এত বছর ধরে, তার লোকালয়ের লোকজন কিন্তু সচেতন ছিল বলে সুরক্ষিত হয়েছে, কিন্তু কাটলো কে? কাটলাম তো আমরা যারা সরকারের প্রকল্প তৈরি করছি তারা কাটলাম। আমি এটা বহুবার বলার চেষ্টা করছি যে গাছ লাগানো কিন্তু বাংলাদেশের সামাজিক আন্দোলনে রূপান্তরিত হয়েছে, কিন্তু এর আমরা কোনো সুফল পাচ্ছি না। কেন পাচ্ছি না? দুইটা কারণ। একটা হচ্ছে আমরা উন্নয়ন কর্মকাণ্ড, বিশেষ করে রাস্তাঘাট করতে গিয়ে যে কাজটা আমরা করতে পারতাম, রাস্তার পাশে গাছগুলি রেখে রাস্তাকে কিন্তু আমরা মানে সম্প্রসারণ করতে পারতাম, কিন্তু আমরা সেটা করি না। প্রত্যেকটা রাস্তা একদম মানে মরুভূমি বানায় তারপরে রাস্তা তৈরি করছি। এই জায়গাটাতে বড় ধরনের ভুল, এবং যারা এই পরিকল্পনা গ্রহণ করেন তারা কোনো কিছুই চিন্তা করেন না। তারা তো চিন্তা করেন না যে দেশের পরিবেশে কী হবে তার সন্তানদের, কারণ হয়তো বেশিরভাগই সন্তানই এখানে থাকেন না, সো তাদের নিয়ে চিন্তা করার দরকার নেই। এটা হলো একটা দিক। এই জন্য আমরা এটা সুফল পাচ্ছি না। তো এখন আমি প্রশ্ন আসছে, বন খেকোদের কথা আসলো, সরকারিভাবেই তো সব গাছ কেটে ফেললাম আমি রাস্তা উন্নয়ন করতে গিয়ে, তাহলে বন খেকোরা তারও সুযোগ পাচ্ছি। এক, দুই নম্বর হলো দেখেন সুন্দরবনে যে আমরা প্রায় দেখতেছি এখন আগুন লাগিয়ে দিচ্ছে, কারা করতেছে এগুলি? অবশ্যই একটা মানে মানে কি বলবো, মানে যাদের স্বার্থ দরকার তারা এটা করতেছে, জমিটা যাদের দখল করা দরকার তারা এটা করতেছে। এখন প্রশ্ন হলো, একটু আগে রেজনা বলছিলেন একটু যে ঘূর্ণিঝড়ের কথা, যে সম্প্রীতি হয়ে গেল, এইবারকার ঘূর্ণিঝড়টা 3টা জোয়ার পাইছে, তাই না? এত দীর্ঘ সময় ধরে 3টা জোয়ার পাইছে। তো এই জোয়ার পাওয়া এটা পুরা সুন্দরবন প্লাবিত হয়ে গেছে। এখন এটা তো ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। আমরা হয়তো এইভাবে ঝড়ের মানে গতি ভেগটেক থেকে হয়তো মনে করতেছি তেমন ক্ষতি হয় নাই, কিন্তু প্রচুর ক্ষতি হয়েছে। মিঠা পানির যেই উৎস ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে বন ক্ষয়ক্ষতির পাশাপাশি যে বিষয়টা আমাদের দরকার, আমরা 91 সালের ঘূর্ণিঝড়ে দেখছি, সিডরে দেখছি, এইবারও দেখলাম যে আমাদের যেখানেই বনাঞ্চল আছে, বন ছিল উপকূলে, সেখানে কিন্তু আমরা সুরক্ষিত ছিলাম। তাই আমাদের পরিকল্পনা দরকার পুরা কোস্টাল বেল্টে আমার একটা সবুজ বলয় তৈরি করতে হবে। এবং এটা তো আমি চাইলে এখনই যদি শুরু করি, এই বলয় হইতে হইতে আমার 10-20 বছর লেগে যাবে, কিন্তু তো এখনই সেটা করা দরকার। আর এই সামাজিক বনায়নের বিষয়টা আমি প্রায় বলি যে এখন যে আরও ভয়াবহ দিন আসতেছে সামনে, এতদিন সামাজিক বনায়নে যে বৃক্ষ আমরা রোপণ করছি এগুলো কিন্তু সব ম্যাচুরিটি আসতেছে, সব কাটা কিন্তু চলতেছে অনেক দিন ধরে, এবং যা কাটছি আরও ভবিষ্যৎ অনেক কাটবে। এই জায়গায় যদি কোনো একটা বিকল্প চিন্তা না করে, মানে ইমিডিয়েট আইনটা পরিবর্তন করা উচিত, ইমিডিয়েটলি এটা করা দরকার। আরেকটা বিষয় আসছে, আপনি অনেকবারই আসছে ঠিকাদার। আমি ঠিকাদারদের দোষারোপ করতে চাই না, আমি দোষারোপ করছি আমাকে। প্রকল্প তো আমি তৈরি করছি, ঠিকাদারের যে সে তো সুযোগে থাকে না, তার যে ডকুমেন্ট, টেন্ডারের ডকুমেন্ট তার আমি তৈরি করে দিয়েছি, তাই না? সে শুধু সেটা বাস্তবায়ন করতেছে। আর ঢাকার বিষয়টি আসি, তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কথা বলা হলো, যে সবুজ বলয় আমাদের রমনা পার্ক থেকে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট, তাই না? পুরো এলাকাটা, এখানেও গাছ কাটা হচ্ছে। সবচেয়ে বড় হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেই পরিমাণ গাছ কাটা হচ্ছে এবং হবে, আমি জানি না কি পরিকল্পনা, কিভাবে তারা এটা চিন্তা করতে পারলেন, যেহেতু এরকম গাছ কেটে জাহাঙ্গীরনগরের উন্নয়ন করতে হবে। আমরা তো ঠিক আছে, আমি যদি মনে করি যে আমার আবাসনের মানে হোস্টেল দরকার, 10 তলা করছি, তো সেই বিল্ডিং আমি 20 তলা করতাম, তাহলে তো আমার আরেকটা বিল্ডিং দরকার হতো না, তাই না? তাহলে আর গাছ কাটতে হতো না। এগুলো তো ওখানে হয়তো করার সেই সুযোগ ছিল, সেটা আমরা করলাম না। আরেকটা হচ্ছে তাপদাহের কথা আসছে ঢাকা শহরে। ঢাকা শহরে কিন্তু এত গরম ছিল না, দেখি না কেন দেখতেছি আমরা একটা করছি, মানে টেম্পারেচার দেখছি ঢাকা শহরের বিভিন্ন এলাকায় একই সময়ে কোনো যন্ত্রপাতি না, থার্মোমিটার দিয়েই ধানমন্ডি দেখছি, এয়ারপোর্ট দেখছি, পল্টন দেখছি, বিভিন্ন জায়গায়। তাতে দেখলাম ধানমন্ডিতে যে টেম্পারেচার থাকে ধরেন দুপুর 12টায়, একই দিনে সারা এলাকায় মানে সারা ঢাকাতে রোদ আছে, ধানমন্ডিতে যে টেম্পারেচার পল্টনে তার চেয়ে 5 ডিগ্রি বেশি। তার কারণ কি? ধানমন্ডিতে এখন একটা লেক আছে, এখনও কিছু গাছপালা আছে, যদিও ব্যক্তি মালিকানায় যেসব বাড়িঘর ছিল সব গাছ কেটে ফেলছে। আমি খুব হই যে আমাদের দেশে যারা মানে স্বনামধন্য ব্যক্তি, যারা নিজস্ব বিভিন্ন বলয়ে, তাদের লোকটা কত, হ্যাঁ, তাদের এক বিঘার একটা জমিতে একটা গাছ নাই, সব কাইটা জায়গাও রাখলো না। আপনি যে কথা বললেন, আপনার আগারগাঁয়ের একই অবস্থা, তাই না? এত বড় হইলো কিন্তু কোথাও কোনো গাছ লাগানোর ব্যবস্থা নাই। তো এখন যদি আমার পল্টনে, এটা কিন্তু এই গবেষণা করে দেখানোর প্রয়োজন নেই, আমরা কিন্তু সাদা চোখেই বুঝতে পারি যে পল্টনের টেম্পারেচারটা কেন বেশি। যানবাহনের ধোঁয়া, যানবাহনের ইঞ্জিনের গরম, আমার রাস্তার থেকে মানে বিকিরণ হচ্ছে, বিল্ডিং থেকে বিকিরণ হচ্ছে, তাই না? মানে এসি থেকে বিকিরণ হচ্ছে, সব মিলে একটা ভয়াবহ অবস্থা। এবং ঢাকাতে এটা আরও ভবিষ্যতে আরও বাড়বে। আরেকটা বলে আমি শেষ করতে চাই, আপনার এই যেটা বলছিলাম যে উপকূলীয় এলাকায় যে আমাদের যে সবুজ বলয় গড়ে তোলা দরকার,
এটা অনতিবিলম্বে দরকার। আমরা যদি সাইক্লোনের একটা হিস্ট্রি দেখি, আমরা 70 সালে আমাদের বড় ধরনের একটা ঘূর্ণিঝড় হলো, 91-তে হলো, তারপর সিডরের পরে কিন্তু কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। এবং ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব আমরা যে বিজ্ঞানীরা যেটা প্রেডিকশন করছিল তার চেয়ে অনেক দ্রুত গতিতে কিন্তু আসছে এটা। এবং এখনই যদি আমরা এটা না করি তাহলে অদূর ভবিষ্যতে আমাদের কিন্তু সুন্দরবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, পাশাপাশি আমাদের লোকালয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। এই জন্য আমাদেরকে সবুজ বলয় ইমিডিয়েটলি পরিকল্পনা। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, বন, পাহাড়, নদী, সর্বোপরি পরিবেশকে রক্ষা করতে না পারলে মানব অস্তিত্ব টিকবে না। পরিবেশ ধ্বংসকারী উদ্যোগ নিলে কি হয় তার কিছুটা নমুনা দেখিয়েছে এবারে তীব্র তাপদাহ। আজকের আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, দেশের টেকসই ভবিষ্যতের জন্য গাছ, বন ও বনাঞ্চল রক্ষা করতে হবে। যেখানেই সুযোগ আছে সেখানে গাছ লাগাতে হবে। এবারের বর্ষায় সারা দেশে ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক উদ্যোগে ব্যাপকভাবে গাছ লাগাতে হবে। টাউন ফরেস্ট বা আরবান ফরেস্ট মডেলে রাজধানীতে নগর বন তৈরি করতে হবে। সারা দেশে দখল হয়ে যাওয়া বনের জায়গা উদ্ধার করে সেখানে নতুন করে গাছ লাগাতে হবে, বনে রূপান্তর করতে হবে। বন খেকোদের শাস্তির আওতায় আনতে হবে। পাহাড়, বন, নদী রক্ষায় একটি মাস্টার প্ল্যান করতে হবে। গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। সরকারি সংস্থা এবং কর্মকর্তা কর্মচারীদেরও গাছের প্রয়োজনীয়তা বুঝতে হবে। ব্রিটিশ আমলের আইন বাতিল করে দ্রুততম সময়ে বন সুরক্ষা আইন করতে হবে। দর্শক, আজ পর্যন্তই। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 7:30। আগামী সপ্তাহে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।